তোমাকে প্রথমবার হয়তো ক্যামেরার সামনে এভাবে অনেকে দেখবেন, তার কারণ টাইম ক্যামেরার পেছনে থাকে মানুষটা। তখন আমারই প্রতিবেশী একজন দ্বিজেন্দ্রকে বলেছিল যে জানো এই বাচ্চাটা খুব ভালো গান করে। তো সুজিতা দিকে আমি অনেকভাবে পেয়েছি, আমার গুরু, ফিলোসফার, গাইড, বন্ধু, শরীফ, এই সবকিছু আমাকে আমার লাইফকে সমৃদ্ধ করে। তো সেখানে ফার্স্ট রোতে বসে আছে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বাসু। মহাকারণে ঢুকেছি, তখন বুদ্ধবাবুর ঘরে ঢুকেছি। নিশীথ অধিকারী তখন আমাদের আইনমন্ত্রী। বুদ্ধবাবু ফোনে বলছে নিশীথ দা সুইটটা দিয়ে এসছেন, একটু আসবেন। সৌমিত্রদার কাছে গেছি, উনি শুটিং করছেন নিওয়ালিপুরে। আমাকে দেখে বলছেন শুভজিৎ একদম বিরক্ত করো না, আমার হাতে কোনো টাইম নেই। আমার কনসেপ্টটা কিছুই না, আপনি এবং রবীন্দ্রনাথ। বলছে না, আপনি রবীন্দ্রনাথকে প্রেজেন্ট করবেন। এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ইমোশনালি ক্রিয়েট করি। ক্রিয়েট করাটা ইজি, বিক্রি করাটা অনেক কঠিন। সে সময় পার্ক স্ট্রিটে ফ্রেন্ডস এফএম-এর অফিস, যার সাথে দেখা করতে যাব সেই সময়কার যত বড় বড় মিউজিক্যাল ইভেন্টস তার কিউরেটর, প্রত্যেকটি শিল্পীর সাথে তার ওঠা বসা এবং বড় বড় মিউজিক্যাল কোম্পানিগুলো তার কথা শুনে কাজ করেন। এরকম একজন মানুষের সাথে আমি দেখা করতে যাচ্ছি কেন, সেটা কিন্তু এখনও অবধি আমার কাছে অজানা। তবে ওই যে বললাম, আমরা ভালোবেসে বহু মানুষের সাথে থেকে যাই, জুড়ে যাই, তেমনই ভালোবাসা দিয়ে আজকে অবধি আমার সাথে থেকে গেছেন। আমি আজকে অন্য চন্দ্রিমা যাকে নিয়ে কথা বলছি, এই সময়কার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একজন মানুষ, মিউজিক্যাল কিউরেটর, মিডিয়া প্রফেশনাল, সব থেকে বড় বিষয় অসম্ভব ভালো একজন মানুষ। আজকে অন্য চন্দ্রিমা খুবই ডিলাইটেড, আমাদের সকলের প্রিয় বন্ধু, অসম্ভব ট্যালেন্টেড এবং প্রিয় মানুষ শুভজিৎ রয়। ওয়েলকাম টু অন্য চন্দ্রিমা। তোমাকে প্রথমবার হয়তো ক্যামেরার সামনে এভাবে অনেকে দেখবেন এবং এবং আমরা খুবই আশাবাদী সেটা নিয়ে, তার কারণ ক্যামেরার পেছনে থাকে মানুষটা। এই তুমি ছোটবেলা থেকে একটা তুমি আরবান সোসাইটিতে জন্ম, বা তুমি একটা ভালো জায়গায় মানুষ হওয়া, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও খুব স্ট্রং, এবং তোমার প্যারেন্টস, বাবা মা খুবই এডুকেটেড মানুষ, তেমন একটি পরিবারে তোমার জন্ম। তো এই এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ তোমার আজকের দিনে দাঁড়িয়ে মনে হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এটা সবসময় বলি যে পড়াশোনার কোনো সাবস্টিটিউট নেই। ঠিক। হ্যাঁ, তুমি স্পোর্টস পার্সন হতে পারো, তুমি মিউজিশিয়ান হতে পারো, ফিল্ম ডিরেক্টর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারো, লয়ার হতে পারো, বা কোনো প্রফেশনেই থাকলে না, জেনারেল ব্যাকগ্রাউন্ড, কিন্তু পেরিফেরাল ভিশন যদি স্ট্রং করতে হয় তাহলে পড়াশোনার কোনো সাবস্টিটিউট নেই। জীবনের সমস্ত ক্ষেত্রেই পড়াশোনার একটা গুরুত্ব আছে, এবং সেটা চলার পথে আমরা সবাই রিয়েলাইজ করি, প্রতিটা মুহূর্তে করি, যে কারণে এডুকেশনের তো ইম্পর্টেন্স আছেই। মানে হয়তো একজন দুজনের আমরা মানে কথায় কথায় আমরা সবসময় মজা করে বলি, রবীন্দ্রনাথ কি কখনো কোনো ফর্মাল ট্রেনিংয়ে গেছিলেন? রাইট। রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথই। ঠিক। হ্যাঁ, 100 কোটি বছরে একটা রবীন্দ্রনাথ হবে কিনা সন্দেহ। সুতরাং ওইটা আলোচনার মধ্যেই আনা উচিত না। ইন জেনারেল পড়াশোনার সাবস্টিটিউট নেই। কিন্তু মানুষ আজকাল খুব ইজিলি দেখবে একটা কম্প্যারিজনে চলে আসে, যে উনি তো এটা করেনি, তাহলে তো আমি এটাই, তাহলে তো আমিও করতে পারি, বা এরকম। যেমন ধরো কিশোর কুমার, যদি বলি যে উনি তো কোনোদিনও গান শেখেনি, তাহলে কি যারা গান শেখে না তারা গান গাইতে পারে না? যে এটা খুব কমন একটা কম্প্যারিজন, পিপল আর ভেরি মাচ নাউএডেজ অন। সেটা আমাকে খুব অবাক করে। সেটা কি এডুকেশনের অভাব বলে তোমার মনে হয়? না, নট রিয়েলি, সেটা না। আমি যেহেতু তুমি কিশোর কুমারের নাম করলে আমি বলি, এক ধরনের শিল্পী আছেন যারা ন্যাচারাল ট্যালেন্ট। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, ওই রিচ ব্যারিটোন ভয়েস। ঠিক। আবার আর এক ধরনের শিল্পী আছেন যারা অসম্ভব তালিম প্রাপ্ত, মান্নাদা, ওরকম শিল্পী হয় না। হ্যাঁ, এত স্ট্রং ক্লাসিক্যাল বেস। এবার দুই ধরনের শ্রোতাই তৈরি হয়ে গেছে। কেউ হেমন্ত মুখোপাধ্যায়কে খুব পছন্দ করেন, কেউ মান্নাদাকে খুব পছন্দ করেন, কেউ কিশোর কুমারকে পছন্দ করেন। এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য। হ্যাঁ, এটাই তো বিউটি আর ক্রিয়েটিভ আর্ট ফর্মে। হ্যাঁ, কিন্তু তারপরেও বলছি সমস্ত ক্ষেত্রেই পড়াশোনার কোনো সাবস্টিটিউট নেই। আজকাল অনেকেই, যেমন ধরো আজকে এই নানা রকম আমরা দেখি রিয়েলিটি শোজ, এবং বিভিন্ন রকম জায়গায় আমরা
দেখছি যে স্টুডেন্টসরা দে আর নট কন্টিনিউইং দেয়ার এডুকেশন, লিভিং দেয়ার এডুকেশন ইন বিটুইন। তারপরে হয়তো একটা রিয়েলিটি শোতে 2 বছর 3 বছর থাকলো, তারপর বেরিয়ে আসার পরে যখন আমি দেখছি যে ওর পাবলিক রিলেশনশিপ কেমন, তখনই বুঝতে পারছি যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, বিকজ দ্য পার্সন ইজ নট ভেরি মাচ স্ট্রং ইন ভোকাবুলারি, এবং বিভিন্ন জায়গায় ব্যাপারটা কমিউনিকেশনের একটা ব্যাপার তৈরি হচ্ছে, প্রোনাউন্সিয়েশন, তারপরে ধরো সব কিছু মিলিয়ে আমি বলছি সেটার বড্ড অভাব দেখা যাচ্ছে। তো তাই বললাম আর কি যে পড়াশুনোটা কিন্তু আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমাদের, তুমিও যেহেতু এমন একটা পরিবারে জন্ম যেখানে তুমি সব কিছুই করতে পেরেছো, এবং আমিও ব্লেসড যে অনেক কিছুই করতে পারছিলাম সেই সময় থেকে আজ অবধি দাঁড়িয়ে, আমার মনে হয় যে পড়াশোনা করেও সব কিছু করা যায়। অফকোর্স করা যায়, বিশেষ করে আজকের দিনে হ্যাঁ 20th সেঞ্চুরিতে যেখানে এত অপশনস ওপেন আমাদের হাতে, হ্যাঁ, যেটা আজ থেকে 30 বছর আগেও হয়তো ছিল না। হ্যাঁ, আমি যেহেতু বাঙালি পরিবারে আমাদের জন্ম, আমি বাঙালি কমিউনিটি নিয়েই বলতে পারি। আমাদের পার্শ্বে একটা ধারণা ছিল, খুব কনভেনশনাল একটা ধারণা, যে একটি ছেলে বা একটি মেয়ে গ্র্যাজুয়েশন করবে, তারপরে হয় চার্টার্ড ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, তারপরে তার বিয়ে হয়ে যাবে। ঠিক। এখন কিন্তু ওই ট্র্যাডিশনাল প্রফেশনাল যে কোর্সগুলো আছে তার বাইরেও কিন্তু মাল্টিপল অপশনস আছে। একদমই। হ্যাঁ, সুতরাং পড়াশোনার সাথে সাথেই কিন্তু করা যায়। যদি তুমি ট্যালেন্টেড হও তাহলে কিন্তু তুমি পড়াশোনার সাথে সাথে তোমার যে সমস্ত ক্ষেত্রে তুমি বিচরণ করতে পারবে, খুব ইজিলি করতেই পারবে। এবং একটা সময় এসে দেখবে যে তুমি হয়তো তোমার কনভেনশনাল যে কোর্সটা সেটাকে বাদ দিয়ে নতুন একটা অ্যাভিনিউতে এক্সপ্লোর করছো, অ্যান্ড ইউ আর ডুইং ওয়েল। ঠিক। সুতরাং পড়াশোনাটা তোমায় হেল্প করছে। ঠিক। এই পড়াশোনাটা হেল্প কোথায় করে? প্রথমেই যেটা করে, কনফিডেন্সটাকে তৈরি করে দেয়। রাইট, সেটাই বলতে গেছিলাম। যদি পড়াশোনাটা আমার খুব ভালো না হয়, আমি না কিছুটা পিছিয়ে যাব। আর এখন তো মানে আমাদের লাস্ট 30-40 বছরের একটা প্যাটার্ন, যে এভরিডে তুমি ইয়াংস্টার্সদের সাথে কম্পিট করছো, এভরিডে। ঠিক। সো এভরি মর্নিং ইজ এ নিউ মর্নিং ফর ইউ। যদি না তুমি নিজেকে আপগ্রেড করতে পারো, সে যে প্রফেশনেই হোক, তাই তোমারই লস, কম্পিট করতে পারবে না। হ্যাঁ একদমই তাই। তাই তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাক। হ্যাঁ, তুমি ফ্রিল্যান্সারও হতে পারো, মিউজিশিয়ান হতে পারো, ফিল্ম ডিরেক্টর হতে পারো, লয়ার হতে পারো। হ্যাঁ, প্র্যাকটিসিং লয়ার, প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক, প্র্যাকটিসিং ডক্টরস। তারা রাতে বাড়ি ফিরে তারা কিন্তু মাঝরাত অবধি পড়াশোনা করে। একদম, ইয়েস। আমি আমার ক্ষেত্রটা বলতে পারি, আমি যেহেতু নিজে স্বেচ্ছায় মিডিয়াটাকে, হ্যাঁ তোমাকে সেটাই বলার, করেছি, হ্যাঁ সেটাই বলার কথা ছিল যেহেতু আমার। মিডিয়া প্রফেশনটাকে আমি ভালোবাসি বলে, এবং এই যে না তোমাকে প্যারাডাইম শিফট ফ্রম ফাইন্যান্স টু হার্ডকোর ফাইন্যান্স টু মিডিয়া। কিন্তু আফটার গোয়িং ব্যাক হোম আমি 1:30, 2টো, 2:30 অবধি জেগে থাকি মানে কিন্তু পড়াশোনা করি, যে ইন্ডিয়াতে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে মিডিয়া নিয়ে কি কি কাজ হচ্ছে, নট অনলি মিডিয়া, ইভেন দ্য আদার সাইড। হ্যাঁ, ইকোনমিক ফোরামে কি কি ডিসকাশন হচ্ছে, ইন্ডিয়া কোথায় এখন, ইন্ডিয়ার পজিশনটা কোথায়, এখন ইন্ডিয়াকে সুপার পাওয়ার বলে কেন বলে, ইন্ডিয়ার জিডিপি কি। পেরিফেরাল ভিশনটা স্ট্রং না হলে তুমি যে ক্ষেত্রে কাজ করছো সেই ক্ষেত্রেটা তো তুমি ভ্যালু অ্যাড করতে পারবে না। যার জন্য এটা না একটা, আমি সবসময় বলি এটা R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সারসাইজ। কনস্ট্যান্ট নিজেকে আপগ্রেড করতে হয়, নাহলে কম্পিট করতে পারবে না, তোমাকে মেরে অন্যরা বেরিয়ে যাবে। ঠিক। তো নিজের বাঁচার তাগিদেই নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করতে হয়। এই চেষ্টাটা সবার থাকা উচিত, তাহলে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। রাইট। এটা আজকে আমার মনে হয় অন্যজন্য দর্শকরা অনেক কিছু কথা পাবে তোমার কাছ থেকে, বুঝতে পারবে। আর এই যে তুমি ছোটবেলা থেকে বড় হলে, তুমি এমন একটা পরিবারে জন্ম যেখানে তোমার মিউজিকটা ওয়াজ ইম্পর্টেন্ট পার্ট, এবং আমি জানি না তোমার বাড়িতে মিউজিক্যাল পরিবেশ কেমন ছিল, সেটা তো জানবই। তার থেকেও বড় বিষয় হচ্ছে তুমি এত দিন ধরে এমন একজন মানুষের কাছে গান শিখলে আউট অফ নোওয়্যার, সেটা কেন এবং কিভাবে সেই যাত্রাটা শুরু হলো? এটা খুব ইন্টারেস্টিং। আমরা বেসিক্যালি ভবানীপুরের মানুষ, কিন্তু আমার যখন ইনফ্যাক্ট আমরা 2 ভাই, আমরা উই আর টুইনস। আমাদের যখন 2 বছর বোধহয় বয়স, তখন আমরা শিফট করে চলে আসি দেশপ্রিয় পার্কে। রাইট।
এবং পার্কসাইড রোড বলে একটা জায়গা দেশপ্রিয় পার্কের ওখানে আমরা ওখানে থাকতাম। তো তার আগে মিউজিক কি করে আমার মধ্যে ইনভাইভড হলো, ইনকালকেট করলাম আমি, হ্যাঁ, মিউজিকটাকে, সেটাও আমি আমার বাবার হয়তো 2%ও নই, বিকজ হি ইজ অ্যাবসলিউটলি স্কোয়ার জেন্টলম্যান। হ্যাঁ, উনি বাই প্রফেশন ইজ আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি একসময় অ্যাকাউন্টেন্সিতে ফার্স্ট হয়েছেন। উনি ইস্টবেঙ্গল ক্লাবে খেলতেন, তখন পাওয়ার লিগ ছিল, ইস্টবেঙ্গল ক্লাবে গোলকিপার ছিলেন। ওকে। উনি মোর দ্যান 500 নাইটস কমার্শিয়াল থিয়েটার করেছেন, এবং ওনার কলিগস হচ্ছে শুভেন্দু চ্যাটার্জি, তরুণ কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, কল্যাণী অধিকারী, পাপিয়া অধিকারীর মা, জ্ঞানেশ মুখোপাধ্যায়, আমার বাবার গুরু। একটা সময় বহু জায়গায় জলসায় উনি গান গেয়েছেন। হ্যাঁ, খুব ভালো প্রফেসর ছিলেন অ্যাকাউন্টেন্সিতে, স্কোয়ার। তার হয়তো 2% আমার মধ্যে এসছে, হ্যাঁ, পার্কুলেট করেছে মিউজিকটা। ওদিকে আমার মা ব্রিলিয়েন্ট ছিলেন পড়াশোনায়, লেডি ব্রেবন কলেজের পাস আউট, কোনোদিন 99 পয়েন্ট নেই অঙ্কে, বাট স্টিল শি রিমেইন্ড এজ হাউসওয়াইফ। ভাবাই যায় না। হ্যাঁ, কিন্তু এই দুজনের কোয়ালিটি আমাদের দুই ভাইয়ের মধ্যে ডেফিনেটলি এসছে। আমার মধ্যে ক্রিয়েটিভ পার্টটা অনেক বেশি এসছে, তার কারণ এটা জানি না কি করে এলো। আমি ছোট থেকেই খুব ইনক্লাইন টুয়ার্ড সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র, সোশ্যাল কাজ। তো আমরা যেখানে থাকতাম তার খুব কাছেই থাকতেন স্বনামধন্য সঙ্গীত গুরু দ্বিজেন চৌধুরী। তো দ্বিজেনদা আমাদের রাস্তার মোড়টাতে ছেলেদের নিয়ে ক্যারাম খেলতেন। আচ্ছা। তো তখন আমারই প্রতিবেশী একজন দ্বিজেনদাকে বলেছিল যে, জানো, এই বাচ্চাটা খুব ভালো গান করে, এই তুই গান করিস, চল তাহলে আমার সাথে। এবার আমি তো জানি না সে কোথায় নিয়ে যাচ্ছে। এবার তার হাত ধরে গুট 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 করে গেলাম, ট্রাম লাইন ক্রস করলাম, লেক মার্কেট ক্রস করলাম। তখন তো জানতাম না রাস্তাগুলো, এখন জানি পড়াশা রোড, 37 নম্বর পড়াশা রোড, রবিতীর্থ হচ্ছে ইনস্টিটিউশনটার নাম, মিউজিক একাডেমি। এবং সেখানে নিয়ে গেলেন। প্রথম দিনটা দেখি সবাই ক্লাস করছে, উনি রিড করতে থাকলেন আমার মাইন্ডসটা, আমি কিভাবে রিয়াক্ট করছি। তো উনি বুঝতে পারলেন যে আমি খুব প্রোঅ্যাক্টিভলি রিয়াক্ট করছি, যে গানগুলো হচ্ছে রবীন্দ্রনাথের গান, কোথাও আমাকে খুব ইনফ্লুয়েন্স করছে। আবার আমাকে নিয়ে এলেন, তারপরে বাবার সাথে কথা বলে বললেন যে ওকে ভর্তি করিয়ে দিন। তারপরে আমি বুঝলাম যে এখানে শুধু উনি নন, আর একজন স্টলওয়ার্ড ওই একাডেমির সাথে যুক্ত অ্যাজ ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স, তিনি আর কেউ নন, আমার গুরু সুচিত্রা মিত্র। হ্যাঁ, সেটাই তো বলছিলাম। সে তুমি দীর্ঘদিন শিখেছো না? সুচিত্রাদির কাছে 36 বছর ছিলাম। এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে উনি যখন শেরিফ ছিলেন তখন ওনার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আমি সামলাতাম। তার কারণ আমি তখনই কর্পোরেটে চাকরি করছি। আমার যেহেতু একটা সাবস্টেন্সিয়াল কর্পোরেট ব্যাকগ্রাউন্ড, উনি এই কাজগুলো আমায় দিতেন। বুঝতে পেরেছি। তা এমনও হয়েছে যে আমরা মিট করেছি অনেক কলকাতার যারা খুব গুণী এবং নামী ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের মিট করতে হতো অন এ রেগুলার বেসিস শেরিফকে। সেখানে সুচিত্রাদিকে আমি অ্যাকম্পানি করতাম, নোটস করতাম, মিটিংয়ে কি ডিসকাশন হয়েছে। তো সুচিত্রাদিকে আমি অনেকভাবে পেয়েছি, আমার গুরু, ফিলোসফার, গাইড, বন্ধু অ্যাজ শেরিফ। এই সব কিছু আমাকে, আমার লাইফকে সমৃদ্ধ করে। সো আমি আজকে যা, তাতে সুচিত্রাদি তো আমার মা বাবা, আমার সুচিত্রাদি এবং আরও অনেকে, হয়তো আড্ডার চলাকালীন বলতে পারবো, অনেক মানুষের অবদান আছে। ঠিকই, খুব ইন্টারেস্টিং। আর শুনেও এত ভালো লাগে। এই যে তুমি বলছো 36 বছর ধরে তুমি একজন মানুষের সাথে ঘর করলে, বা বলা ভালো যে গুরু শিষ্য পরম্পরা যদি আমি বলে থাকি, তো গুরুর বাড়িতে মোরালেস একজন মানুষ ছেলে মেয়ে হয়ে যায় গুরুর। একদমই তাই। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে ডক্টর থাঙ্কামিনী কুটির ওখানে গেছিলাম একটা ইন্টারভিউ করতে ওনারও। তখন উনিও বলছিলেন যে এরকমও হয়েছে যে আমার ছাত্রীর বিয়ে আমার বাড়ি থেকে হচ্ছে। হ্যাঁ, মানে এটা খুব হয় আর হয়। এবং কি হয়, রোববার আমাদের যে স্পেশাল ক্লাসটা হতো, তারপরে আমি সুচিত্রাদিকে গাড়ি চালিয়ে ড্রপ করতাম, ডেজ ইন অ্যান্ড ডেজ আউট। এবং ওই যে ড্রাইভ করে যাচ্ছি সুচিত্রাদিকে নিয়ে, তখন কিন্তু নানা রকম আড্ডা হতো। হবে তো, তখন কিন্তু আর গান নিয়ে আড্ডা হতো না, ওর একটা মানুষ। হ্যাঁ, তখন। এবং উনি এত প্রোফাউন্ড নলেজ, হ্যাঁ, উনি খুব কম মানুষ জানেন যে সুচিত্রাদি অসাধারণ একজন পেইন্টার ছিলেন।
অসাধারণ হাতের কাজ করতেন, ছোট ছোট পুতুল তৈরি করতে পারতেন, ছবি আঁকতে পারতেন, গল্প লিখতেন, ট্রান্সলেট করতেন। ঠিক এই সবকটা কোয়ালিটির এন্ড রেজাল্টটা ওনার গানের মধ্যে আসতো। হ্যাঁ, তো যার জন্যে ওই যে ড্রাইভ করে যেতাম, অনেক রকম আড্ডা হতো, ওনার কাছ থেকে শুনতাম। উনি আমার থেকে জিজ্ঞেস করতেন, অসম্ভব প্রোগ্রেসিভ ছিলেন। ওনার সমকালীন ওনার যারা কলিগস, পরের জেনারেশন বা তার পরের জেনারেশন, যাদেরকে আমরা বলতে পারি সুইতাদি হয়তো নাতি নাতনি, হ্যাঁ ঠিক, তাদের সাথে রিলেট করতে পারতেন তাদের মতন করে, স্টেপ ডাউন করে। এটা রেয়ার কোয়ালিটি, এটা আমি সবার মধ্যে পাইনি, এটা আমি ওনার মধ্যে পেয়েছি। ঠিক কথা। না, আমার মনে হয় যারা স্টলওয়ার্স হয়ে যান তাদের বোধহয় মানে অনেক এই গুণগুলো না থাকলে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে একজন লিজেন্ড এবং ওই টাওয়ারিং একটা ব্যক্তিত্ব। হ্যাঁ, সেটাই তো বলছি। মানে আমি একটা ঘটনার কথা আমি একটা ঘটনা বলতে পারি, ওটা আমার এখনো খুব ভিভিডলি মনে আছে। অল ইন্ডিয়া ইউথ ফেস্টিভ্যাল চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমরা সুইতাদির সাথে গাইতে গেছি। তো সেখানে ফার্স্ট রোতে বসে আছে সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বাসু, হ্যাঁ, এগেন টু স্টলওয়ার্স। একদমই। কিন্তু তখন তো এত বৈদ্যুতিন মাধ্যম ছিল না, হ্যাঁ, এত চ্যানেলের দাপাদাপিও ছিল না, তখন আমাদের সঙ্গে ইন্টারনেট ছিল না, ডিজিটাল প্ল্যাটফর্মই ছিল না, তখন কিছু ট্র্যাডিশনাল ফরম্যাট অফ মিডিয়া ছিল এবং স্টিল ফটোগ্রাফি ছিল। সমস্ত মিডিয়ার যারা সাংবাদিক বন্ধু বান্ধব তখনকার, সবাই একজনের পেছনে ছুটছে, সেটা সুইতাদি। এবং উনি যখন হাঁটতেন এত বোল্ডলি হাঁটতেন, এবং অনেকে বলতো যে ওনার সঙ্গে ইন্দিরা গান্ধীর চেহারা খুব মিল। হ্যাঁ, পার্সোনালিটি, সবাই তখন সুইতাদিকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এটা তখন আমার বয়স তখন খুব অল্প, কিন্তু এইগুলো আমার পুরস্কার মনে আছে না? হ্যাঁ, ক্যাপচার্ড হয়ে যায় কিছু কিছু মনের জিনিস, লেন্সে। হ্যাঁ ঠিক। তো তোমার মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার মানে কারণ কি সেটাই? ইয়েস, টু সাম এক্সটেন্ট ওটা একটা অন্যতম কারণ। আচ্ছা। আর আরেকটা হচ্ছে আমি বেসিক্যালি আমার স্কুলিং সাউথ পয়েন্ট, আমার গ্র্যাজুয়েশন সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপরে আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি করলাম। আমি বেসিক্যালি প্রফেশনালি আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো 2+2 = লোকে 4 জানে, আমরা 2+2 = 7 করি, ওটাই হচ্ছে আমাদের মাস্টারি। তো কি হয়, কিন্তু তখনও কিন্তু আমি অনেক ক্রিয়েটিভ কাজ করতাম। আচ্ছা, মানে নিজের গান পারফর্ম করা ছাড়াও আরো অনেক কিছু সোশ্যাল কাজ করতাম। তো ইটস সো হ্যাপেন্ড ওয়ান ডে আমি সুইতাদির একটা ওয়েবসাইট তৈরি করছিলাম। আচ্ছা, সেই সময় ওয়েবসাইট চলে এসেছে? ওয়েবসাইট তখন জাস্ট চলে এসেছে, ওইটাই বললাম। হ্যাঁ, অল্প বয়স থেকে সুচিত্রাদির সিনিয়র টিমে ছিলাম, হ্যাঁ, অ্যাজ আ পারফর্মার। আমি খুব অল্প বয়স থেকে রবি তীর্থের মতন একটা প্রিমিয়ার মিউজিক একাডেমির ম্যানেজিং কমিটি মেম্বার ছিলাম। ওকে। আমি বোধহয় সব থেকে কম বয়সে জয়েন করেছি। হ্যাঁ, যার জন্য অনেক রকম আলোচনা আড্ডা হতো। তো তখন আমাদের মনে হয়েছিল যে রবি তীর্থের একটা ওয়েবসাইট করা দরকার, এবং তখন রবি তীর্থের অ্যানুয়াল ফাংশনের পুরো অর্গানাইজ 2-3 জন করতেন আমার সিনিয়র যারা টিচার্স ছিলেন, কিন্তু তারা আমাকেও নিতেন সঙ্গে, যেহেতু আমার এই অর্গানাইজ করার ক্যাপাবিলিটি ছিল। হ্যাঁ, ওরা হয়তো আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখেছিলেন। তো তখন ওই যে যখন ওয়েবসাইট তৈরি করার কথা ভাবা হলো, এবং তখন আমার আলাপ হলো একজন খুব স্বনামধন্য ব্যক্তিত্ব, ব্রেনওয়্যার একাডেমি এখন, যেটা ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাথে। ফাল্গুনীদা আমাকে খুব হেল্প করলেন। তো তখন সুইতাদি বললেন, হ্যাঁ রে, কিভাবে এটা লঞ্চ করা যায়? আমি খুব ভালোভাবে লঞ্চ করার ইচ্ছে আছে, আমার একটা আইডিয়া এসছে। তো তখন সুইতাদি বললেন, হ্যাঁ বল শুনি কি আইডিয়াটা। বললাম যে একটা টক শো করতে চাই, তার আগে আপনি একটু দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী টাইম দিতে পারবেন কিনা। এবং সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমি অসম্ভব ফ্যান। হ্যাঁ, আমরা সবাই। তো সুইতাদি বললেন, আচ্ছা শুনি তো টপিকটা কি। আমি বললাম যে বাঙালির সমস্যা রবীন্দ্রনাথ। সুইতাদি প্রথমে শুনে বললেন, তুই কি আমাকে মেরে ফেলতে চাস? বললাম না, এটা ইচ্ছে করেই করতে চাই, দেখি না
জানি না মানুষের থেকে রবীন্দ্রনাথ সত্যি উত্তরণের পথ না সমস্যা। রবীন্দ্রনাথকে কেউ রক্ত মাংসের মানুষ হিসেবে থাকে, না রবীন্দ্রনাথকে ঠাকুর 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 করে রাখে, ঠিক। তো মহাকরণ গেলাম সুইতাদির সাথে বুদ্ধবাবুকে ইনভাইট করতে। সেই প্রথম দেখলাম ধুতি পাঞ্জাবি পরা, অলমোস্ট সাদা চুল, একজন বাঙালি ভদ্রলোক। হ্যাঁ, মহাকরণ ঢুকেছি, তখন বুদ্ধবাবুর ঘরে ঢুকেছি, ওরম একটা জলদ গম্ভীর কণ্ঠে উনি বলছেন, নিশীথ অধিকারী তখন আমাদের আইনমন্ত্রী খুব সম্ভবত, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি। বুদ্ধবাবু ফোনে বলছে, নিশীথদা সুইটটা দিয়ে এসছেন, একটু আসবেন। এবং কথায় কথায় রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশ বলাচ্ছে। তো আমার তখন আরো অল্প বয়স, আমি তো ভাবছি এর থেকে ভালো মুখ্যমন্ত্রী আমরা পাবো না পৃথিবীতে, ঠিক। হ্যাঁ, সেই সময় সুইটাদি বললেন যে, শোন, ওনার গলায় তো অনেক কবিতাও আছে, অসম্ভব ভালো। হ্যাঁ, তো সুইতাদি বললেন যে, বুদ্ধ, আমার এই পুত্র সম ছাত্র একটা ডিবেট করার কথা ভাবছে একাডেমি অফ ফাইন আর্টসে, বাংলা একাডেমি, সরি, তুমি একটু থাকতে পারবে? তখন বলে সুইতাদি, আমি ওয়েবসাইটটা উদ্বোধন করব, চেষ্টা করব থাকতে, পুরোটা না থাকতে পারলেও কিছুটা থাকবে। তো এটা আমার জীবনের অন্যতম একটা রেড লেটার ডে, যে প্যাকড হাউস বাংলা একাডেমি, এবং ডিবেটটা চলছে, এবং সেখানে কারা কারা ছিলেন, সঞ্চালনা করেছেন পবিত্রদা। সে সময় মনে উনি যাদব ইউনিভার্সিটিতে পড়াতেন। হ্যাঁ, এবার আরো বক্তাদের মধ্যে ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, বাংলা একাডেমির তখনকার অধ্যক্ষ সনৎ চট্টোপাধ্যায়। এটা কি তোমার মনে হয় সুচেতা দি ছিলেন বলে সম্ভব হয়েছে? অবশ্যই। আজকালের সম্পাদক অশোক দাশগুপ্ত, বোধহয় আমাদের সঙ্গীত বিশেষজ্ঞ এবং চিত্র বিশেষজ্ঞ শোভন সোম, এবং বুদ্ধদেব বাবু, সুচিত্রা দি। সেখানে দুজনে ফার্স্ট রোতে বসে কান্না হাসি দোল দোলানো পৌষ ফাগুনের পালা গানটা গেয়েছেন। সেই ছবিটা এখনো আমার কাছে আছে খুব সম্ভবত। তো এগুলো তো পাওয়া জীবনে। এবং তারপরে তোমার মনে হয় এই যে পুরো ব্যাপারটা তুমি যে জায়গা থেকে, মানে যেই সব কথা বলছো, তার সঙ্গে দাঁড়িয়ে এই মুহূর্তে তুমি রিলেট করতে পারো? ওই যে প্রথম যে প্রশ্নটা আমায় করেছিল যে পড়াশোনাটা করা কতটা দরকার, পড়াশোনা করলে যেটা হয়, আমি পড়াশোনা করা মানে কিন্তু নিজে ব্যক্তিগতভাবে মনে করি পুঁথিগত বিদ্যা নয়। ঠিক। পড়াশোনাটা মানে হচ্ছে সার্বিকভাবে তুমি নিজেকে কিভাবে শিক্ষিত করছো, সেটা পড়াশোনা। একদমই তাই। আমি পুঁথিগত বিদ্যায় কি ডিগ্রি অর্জন করলাম, আমি অনেককে দেখেছি জীবনে, উইদাউট টেকিং এনিওয়ানস নেম, যে পুঁথিগত বিদ্যায় তারা শিক্ষিত, আদতে তারা খুব অশিক্ষিত। একদমই। তো আমি এই নামগুলো আনার কোনো এই আলোচনায় আনতে চাই না, কিন্তু আবার অনেক মানুষকে দেখেছি যারা হয়তো পুঁথিগত বিদ্যায় অত ভালো নয়, কিন্তু তাদের সার্বিক শিক্ষা আমাদের থেকে যোজন ক্রোশ এগিয়ে। ঠিক। তো এরকম শিক্ষায় শিক্ষিত হলে যেটা হয়, অ্যাডাপ্টেবিলিটি কোয়ালিটিটা বেড়ে যায়। ঠিক। তখন তুমি অ্যাডাপ্ট করতে পারবে। একদমই। এবং দিনের শেষে বাড়ি ফেরার পরে তখন তুমি ব্যালেন্স শিট তৈরি করতে আরম্ভ করবে, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মন্দ, কি পেলাম, কি হারালাম। বিউটিফুল। অনচন্দ্রিমা, আজকে খুব ডিলাইটেড, আর বারবার করেই বলছি, কারণ হচ্ছে আমরা অনেক মানুষকে এমন চিনি যারা শুভজিতের খুব কাছের বন্ধু, এবং আমরাও খুব কাছের তাদের। তারা আজকে খুবই মোটিভেটেড হবে, এটা বুঝতে পারছি। এবং তারপরে পরবর্তীকালে আমার মনে হচ্ছে আমার ক্ষেত্রে একটু সুবিধা হবে টু টেল দেম যে এই তো শুভজিৎ এসেছিল, এবার তুমিও এসো। এই যে তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলে এত কিছুর পরে, তোমার মনে হলো যে দিস ইজ দ্য রাইট পাথ, আমার এখানেই থাকা উচিত। এই যে তুমি ম্যানেজমেন্টের একজন মানুষ হয়েও তারপর তুমি যে টোটালি একজন আর্টিস্ট ম্যানেজমেন্টে ঢুকে গেলে, এই যে বিষয়টা, এটা তো একদিনে হয়নি অবভিয়াসলি। এই যে বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডে তোমার চাকরি করা, এত বড় বড় কর্পোরেট কোম্পানিতে তোমার থাকা এবং তাদের সাথে কাজ করা, এত এত আর্টিস্ট তুমি দেখেছো সারা জীবন ধরে, প্রত্যেকের কথাই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে তাদের সাথে তুমি কাজ করা যখন প্রথম থেকে শুরু করলে, সেই কনফিডেন্সটা কীভাবে জোগাড় হলো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, সেই মানে ভয়টা কীরকমভাবে তুমি ভয়টাকে কাজে লাগাতে? তার একটা ইন্টারেস্টিং গল্প বলি। যখন এই ওয়েবসাইট লঞ্চ করলাম, করার পরে তখন কিন্তু আমি
একদম ফুল ফ্লেজেড কর্পোরেট চাকরি করি, হার্ডকোর ফাইন্যান্স অ্যান্ড অডিট। হ্যাঁ, একদম হোয়াইট কলার জব যাকে বলে। আমি সিইএসসিতে চাকরি করতাম। তো ওইখানে সিইএসসি ইজ স্টিল এ পার্ট অফ দ্য আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। একদমই। এটা সব থেকে বড় কোম্পানি ওদের গ্রুপের। তখন ওটা আমাদের ছিল আরপিজি এন্টারপ্রাইজ। সিএসসি কি পরে হয়েছে? না 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 না, সিইএসসি আমি যখন চাকরিতে জয়েন করি তখন সিইএসসি ওয়াজ পার্ট অফ আরপিজি এন্টারপ্রাইজ, আরপিজি গ্রুপ। এখন মিস্টার রমাপ্রসাদ গোয়েঙ্কার মারা যাওয়ার পরে ওনার বিজনেসটা স্প্লিট হয় দুই ছেলের মধ্যে, হর্ষ গোয়েঙ্কা এন্ড সঞ্জীব গোয়েঙ্কা। তো নাও সিইএসসি ইজ পার্ট অফ আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। বুঝতে পেরেছি। তো তখন আমি আবার ওই যেহেতু কাজটা ভালোই করতাম সবসময় যে কোনো ক্ষেত্রেই, সো আই ওয়াজ পিকড আপ and I was the youngest member in the group business audit team, entire RPG গ্রুপের। এবং সেখানে আমাদের কি হতো, আমাদের বিভিন্ন গ্রুপ কোম্পানি সিইও, সিএক্সও, সিএফওদের সাথে ইন্টারাকশন হতো। ওরা আমার সম্বন্ধে জানতে পারতেন। তো এরকম একটা সময়, একদিনের একটা ইভেন্ট, কলকাতায় গঙ্গার উপরে আউটফ্রম ঘাটে সঞ্জীব গোয়েঙ্কার একটা 5-স্টার ক্যাটাগরি ইয়ার্স ছিল। তো সেখানে একটা আমাদের পার্টি হয়েছিল যেখানে মিস্টার গোয়েঙ্কা নিজে ছিলেন এবং গ্রুপ প্রেসিডেন্ট, এইচআর, আরও সবাই যারা কর্পোরেটের টপ এক্সিকিউটিভসরা ছিলেন। কিন্তু ওখানে একটা বলা হয়েছিল একটা কন্ডিশন যে আমরা কাজ নিয়ে কোনো আলোচনা করব না। আচ্ছা। অ্যাকচুয়ালি পরে বুঝেছিলাম যে ওদের মোটোটা অন্য ছিল। ওরা বোঝার চেষ্টা করছিল যে আদার সাইড অফ আওয়ার লাইফ, সারাক্ষণ তো কাজ 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 করি, ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, এর বাইরে কি আমাদের কোনো জীবন আছে? তো তখন অনেকেই তাদের মতন করে বলেছে তারা বাড়ি গিয়ে কি করে না করে। যখন আমার টার্ন এলো, যখন আমি আমার জীবনের গল্প বলতে আরম্ভ করলাম, ওরা ফ্যাসিনেটেড হয়ে যায়। আচ্ছা। ওরা জানতোই না যে আমার আদার সাইড অফ মাই প্রোফাইল এতটা স্ট্রং। আজকে অন্নচন্দ্রিমা কিন্তু এটাই টার্গেট। হ্যাঁ, যে অন্যভাবে ভাবা। ইনস্পাইট অফ বিং আ ফাইন্যান্স প্রফেশনাল, আই এম সো ডিপলি কানেক্টেড উইথ দ্য মিডিয়া ফ্র্যাটার্নিটি। হ্যাঁ, এবং যেটা হলো সেটা হচ্ছে 1-2 মাস পরে হঠাৎ একটা মেল এলো আমার কাছে যে আরপিজি এন্টারপ্রাইজ থেকে ক্রস কোম্পানি ওরা ট্রান্সফার করছে ট্যালেন্টেড প্রফেশনালসদের। সেখানে আমি ইন্টারেস্টেড কিনা। এবার প্রথমটায় আই ওয়াজ বিট রিল্যাক্টেন্ট, তার কারণ আমি বুঝতে পারছিলাম না কোন কোম্পানিতে দেবে। তারপরের উইকে যখন এলো কোম্পানির ডিটেলস, তখন আমার মনে হচ্ছিল আমি জ্যাকপট পেয়েছি। তার কারণ আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে বাঙালির দুটো সর্বশ্রেষ্ঠ ব্র্যান্ডে যদি চাকরি করতে পারি তাহলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট হবে। একটা গ্রামোফোন কোম্পানি HMV আর একটা আনন্দবাজার পত্রিকা। হ্যাঁ, তো ওই নেক্সট উইকে আমার মেলে চলে গেলো অ্যাবাউট সারেগামা ইন্ডিয়া। পরে তো নামটা চেঞ্জ হয় গ্রামোফোন কোম্পানি থেকে সারেগামা ইন্ডিয়া। তো আই জাস্ট গ্র্যাব দ্যাট। এবং সেকেন্ড রাউন্ড ইন্টারভিউটা নিয়েছিলেন অভিক মিত্র, দ্য দেন ম্যানেজিং ডিরেক্টর অফ সারেগামা। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে অভিক মিত্রর মা সুচিত্রাদির প্রথম জীবনের ছাত্রী। আচ্ছা। এবং সুচিত্রাদি যখন গান শেখাতেন তখন মিস্টার মিত্র সুচিত্রাদির কোলে বসে থাকতেন। এবার উনি আমার সম্বন্ধে জেনেছেন, আমার ব্যাকগ্রাউন্ড জানেন। তো ইন্টারভিউতে খুব মজা হয়েছিল। উনি বললেন যে আজকে না একদম আমরা একটু আড্ডা মারি, কেননা আমি তোমাকে মিউজিক নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করবো না, কারণ ওটা তুমি আমার থেকে অনেক বেশি ভালো জানো। হ্যাঁ, তো আমি জানি ওটা তুমি পারবে, অন্য কিছু নিয়ে আড্ডা মারি। তো এইভাবে আমি জয়েন করলাম HMV। এবং যখন জয়েন করি সিইএসসির আমার অনেক কলিগস তারা অবাক হয়ে যায়। তার কারণ আমি যখন জয়েন করি তখন বোধহয় আমার 35 বছর বয়স। ওই সময় কেউ প্রফেশন চেঞ্জ করছে, মানে বাঙালিদের মধ্যে এটা কেউ ভাবতেই পারতো না, কারণ বাঙালিরা তো খুব বেসিক্যালি খুব ভীতু হয়। একদমই তাই। এবং রিস্ক নিতে ভয় পায়, খুব সেফ জোনে থাকতে পছন্দ করে, কমফোর্টেবল জোনে থাকতে পছন্দ করে। এবং সিইএসসিতে হোয়াইট কলার জব করছি, মিডিয়া ভীষণ ভোলাটাইল। সিইএসসিতে মাস শেষের আগেই মাইনে পেয়ে যেতাম, গ্রামোফোন কোম্পানি কবে পাবো ভগবান জানেন। হ্যাঁ, তারপরে আমি নিয়েছিলাম। তার কারণ আমি বুঝেছিলাম যে এইটাতে আমি যদি নিই তাহলে আমি কনস্ট্রাকটিভ কিছু করতে পারবো, যেখানে আমার কন্ট্রিবিউশনটা লোকে
মনে রাখবে, রিয়েলাইজ করতে পারবে, এবং আই গ্র্যাব দ্যাট। নামার পরে আমি অনেস্টলি বলছি, যেহেতু আমরা আড্ডা মারছি বলে, ইনিশিয়ালি প্রথম 1 মাস আই হ্যাড স্লিপলেস নাইটস। আচ্ছা, কারণ সিএসসি ছিল একদম কর্পোরেট হাউস, গ্রামফোন কোম্পানিও কর্পোরেট হাউস অফকোর্স, কিন্তু সিএসসিটা ছিল ওই ব্রিটিশ কালচার তো, হ্যাঁ, সেখান থেকে একদম একটা ওপেন এন্ড একটা অ্যাটমসফিয়ারে এলাম, এবং সেখানে মোস্টলি সেলসের লোকেদের সাথে ইন্টারাকশন হচ্ছে, এবং আমি কন্টেন্ট মার্কেটিং দেখছি, কিন্তু আস্তে আস্তে না সিঙ্ক করে গেলাম সিস্টেমটার সাথে, এবং পরে বুঝতে পারলাম যে আমার ডিসিশনটা ভুল ছিল না। তার কারণ আমার সবসময়, আমি কিন্তু কখনো পয়সার পেছনে ছুটিনি, আজকেও ছুটি না। আমি যেটা পেছনে ছুটি সেটা হচ্ছে কোয়ালিটি কাজের পেছনে। এইভাবে শুরু হলো। রাইট, আমি সেটাই একটু লিঙ্ক করার চেষ্টা করছিলাম, যেন মানে আমাদের সাধারণ দর্শকরা হয়তো অনেক কিছু জানেন না, তোমাকে বাই নেম হয়তো অনেকেই চেনেন, কিন্তু তোমার স্টোরিগুলো তো অনেকে কিছু জানেন। ইট ইজ ভেরি ইন্সপায়ারিং। আর সব থেকে বড় বিষয় যে এই যে সুইচ করা এবং সাহস দেখানো, এই যে বিষয়টা বলছো, এবং বাঙালি সত্যিই খুব ভীতু জাতি, আমরা প্রত্যেকেই সারাদিন একটু ভয়ে ভয়ে থাকি সবসময়। আজকের দিনে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে না যে কোথাও একটা আমরা এই পলিটিক্যালি কারেক্ট থাকতে গিয়ে অনেক কিছু হারাচ্ছি? হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলি, এই যে সুইচ করতে পেরেছি না, এটাতে আমার সাহস তো ছিল বটেই, এবং আমার কনফিডেন্সটা ছিল। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু হ্যাভিং সেড অল দিস, ফ্যামিলি সাপোর্ট না থাকলে করতে পারতে না। তোমার ফ্যামিলি সাপোর্ট ছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা সব থেকে বটম লাইন স্টেটমেন্ট। আমি যেহেতু আমার ওয়াইফের, শর্মিষ্ঠার প্রচন্ড সাপোর্ট পেয়েছি, আমি এই রিস্কটা নিতে পেরেছি। ঠিক, তার কারণ মিডিয়া তো খুব ভোলাটাইল, সেখানে একটা সাপোর্ট সিস্টেম কাজ না করলে তুমি যে কাজটা করতে চাইছো কাজটা করতে পারবে না। ঠিক কথা, ভেরি ট্রু। এবং তোমার মেন্টাল স্টেবিলিটি যদি ঠিক না হয়, তুমি তো ক্রিয়েটিভ আর্ট ফর্ম নিয়ে কাজই করতে পারবে না। একদমই তাই। তার কারণ ক্রিয়েটিভ আর্ট ফর্মটা খুব সাবজেক্টিভ। আমি ক্লেম করতে পারি যে আমি দারুণ একটা কন্টেন্ট তৈরি করেছি, তুমি হয়তো এই কন্টেন্টটা মিউজিক হলে মিউজিকটা শুনে, বা ফিল্ম হলে ফিল্মটা দেখে বলবে এটা মিডিওকার হয়েছে, আর একজন বলবে এটা একদম ট্র্যাশ কন্টেন্ট। একদমই তো ওই যে রিস্ক ফ্যাক্টরগুলোকে মিনিমাইজ করতে গেলে যে লেভেল অফ নলেজ লাগে, এবং সেটা অ্যাকিউয়ার করতে গেলে যে রিসার্চটা লাগে, যে সময়টা দিতে হয়, সেটা তুমি তখনই দিতে পারবে যখন তোমার ফ্যামিলি সাপোর্ট থাকবে। এটা খুব দামি কথা, সব থেকে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে তো বটেই। আর আমরা আস্তে আস্তে তো ফ্যামিলির গন্ডি যত ছোট হচ্ছে, তত বেশি আমরা ফ্যামিলিতেও ইনসিকিউর হয়ে পড়ছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে ফ্যামিলি কথাটা খুবই মনে হচ্ছে যেন ওভার স্টেটমেন্ট প্রত্যেকেরই জীবনে কম বেশি। তুমি এত এত শিল্পীদের সাথে থেকেছো, এবং প্রত্যেকেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আমরা ধরি, কিছুটা জানা কিছুটা অজানা প্রত্যেকেরই আমাদের। আমরা তো পাবলিক, যখন আমরা পাবলিকলি দেখি সেই মানুষটাকে, তার ব্যাকগ্রাউন্ডটা অতটা জানি না। এবং আবার বলতে হয় যে সুচিত্রাদির কথাই যদি বলি, ওনার ফ্যামিলিও একটু ডিস্টার্ব ছিল, এবং পরবর্তীকালে আমরা প্রত্যেক মানুষকেই দেখেছি যে ফ্যামিলির সাথে কিন্তু সামহাও অনেকেরই অনেক রকম কনফ্লিক্টস থেকে গেছে, কিন্তু তারপরেও তারা অনেক কাজ করে ফেলেছেন, করে গেছেন। সেটা তো, সেটাও একটা কারণ, সেটাও একটা পজিটিভিটি বলতে গেলে। কিন্তু তুমি যেটা বলছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ফ্যামিলি সাপোর্টটা থাকাটাও একটা ব্লেসিং বলা যায়। মানে তুমি গোয়িং ব্যাক হোম, তোমার যদি মেন্টাল পিস না থাকে, তাহলে আবার তুমি যখন ওয়ার ফিল্ডে যাচ্ছ, এটা তো ওয়ার ফিল্ড, একদমই এভরি ডে ইজ আ নিউ ডে ফর ইউ। একদমই তাই। ওয়ার ফিল্ডে যখন যাচ্ছ, তোমার যদি পেছনের সাপোর্ট সিস্টেমটা ঠিক না থাকে, তুমি সার্ভাইভই করতে পারবে না। ঠিক কথা, একদমই তাই। আর আমার পার্সোনালিও তাই, আমার ফ্যামিলি সাপোর্টটা খুবই স্ট্রং, সেটা সবাই জানে। এটা একটা না কালেকটিভ এফর্ট। হ্যাঁ, এটা একটা কালেকটিভ এফর্ট। এবং অ্যাট দ্য সেম টাইম ধরো আমার ফ্যামিলিতে, আমার হাজবেন্ডেরও, ওকেও যদি আমি না সাপোর্ট করতাম, তাহলে হয়তো ওই জায়গাটায় পৌঁছতে পারতো না, এই জায়গায় আজকে আছে। বোথ ওয়েজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আমরা তো ভ্যালু সিস্টেমগুলো হারিয়ে ফেলছি আস্তে আস্তে। ফ্যামিলি বলতে এগেইন আমার মনে হয় যে ভ্যালু সিস্টেম, এই যে তুমি বাবার কথা এতবার করে বলছো, আমিও আমার মায়ের কথা, বাবার কথা এতবার করে বলি, যদিও আই হ্যাভ লস্ট বোথ অফ দেম ভেরি ভেরি আর্লি, নো ডাউট। বাট মানে আমি আজকে যতটুকু মোটামুটি আমার মায়েরই জন্য বলা যেতে পারে যে সব কিছুই শেখা তার কাছে। গান বলো, ঘর সাজানো বলো, নিজের সাজা বলো, নিজের চয়েস,
অনেকে আমাকে বলে যে এত ভালো চয়েস, তো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, ফ্যামিলি ম্যাটার্স, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা সকলেই জানি। যাকে সেই ফ্যামিলি আস্তে আস্তে ছোট হয়ে গেল, সেই ফ্যামিলির আস্তে আস্তে অনেক রকম ব্রেকআপস, অনেক কিছু হয়ে গেল, আমরা চোখের সামনে দেখতে পাই। আজকে 2026-এ দাঁড়িয়েও মনে হয় যেন প্রত্যেকটা সম্পর্কে খুব ফ্রেজাইল, কিন্তু আমরা যে সম্পর্ক নিয়ে যখন প্রথম থেকে শুরু করলাম, এই যে এত বছরের একটা রিলেশনশিপ বলো, একটা ফ্রেন্ডশিপ বলো, 15 বছর, 16 বছর, 18 বছর ধরে যখন থেকে যায়। আমারই পডকাস্টে এসেছিল টুনাই দেবাশিস, তোমার খুব প্রিয়, ও যেরকম বলছিল যে প্রায় 17 বছর ধরে আমি একে অপরকে চিনি। আমরা যে খুব একটা কাজ করেছি তা নয়, কিন্তু সম্পর্কটা রয়ে গেছে, এত ভালোবাসা, এত আদর যত্ন, সব কিছু মিলিয়ে আসলে আমার এগুলো আমাকে খুব খুব ইন্সপায়ার করে। পার্সোনালি আমি খুব মানে হিউম্যানিটিতে বিশ্বাস করি, রিলেশনশিপে বিশ্বাস করি, মানুষকে এন্ড অফ দ্য ডে বিশ্বাস করি। তো সব কিছু মিলিয়ে অন্নচন্দ্রিমার কিন্তু এই কনসেপ্টটাই ছিল যে মানুষটাকে খুঁজে পাওয়া। নিশ্চয়ই। আজকে তুমি যখন বলছো প্রথম থেকে, আবার তোমার সব তুমি রিকল করছো যে ছোটোবেলায় কী করে তুমি সেই ট্রাম লাইনের হাত ধরে এলে। ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইন্সপায়ারিং স্টোরি অ্যাকচুয়ালি। প্রত্যেকের জার্নিটাই খুব ইম্পর্টেন্ট আমাদের, যে যেমনভাবে থাকি না কেন, লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা সব থেকে বড়ো কথা। তো এভাবেই আমরা এগোবো। তোমার যে এত প্রজেক্ট করলে তুমি, তারপরে আস্তে আস্তে তুমি আরপিজিতে এক এক করে তুমি কিউরেট করছো বিভিন্ন জিনিস, বিভিন্ন কাজ। আমরা অনেক প্রজেক্টে দেখেছি যে তোমার কিউরেশন করা, তো তেমনই কোনো কাজ নিয়ে কথা বলি আমরা এখন। অনেকগুলো কাজই হ্যাঁ। ভালো হয়েছে হ্যাঁ। যখন আমি এইচএমভিতে ছিলাম। হ্যাঁ। আমি দুটো ইনসিডেন্ট বলি। একটা কাজ আগে বলি, সেটা হচ্ছে যে আমি যেহেতু গ্রামফোন কোম্পানিতে আই ওয়াজ দ্য সেকেন্ড ইন কমান্ড। হ্যাঁ, আমি ইস্ট নর্থ ইস্টের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হেড ছিলাম, যে কারণে আমার মানে ব্যালেন্স শিট পিএলে আমার একটা কন্ট্রিবিউশন থাকতো, আমি কতটা কোম্পানিকে কন্ট্রিবিউট করছি বটম লাইন। তো এরকম একটা রিভিউ মিটিংয়ে মিস্টার গোয়েঙ্কা বলে পাঠিয়েছিলেন থ্রু হিজ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যে সেই ওই যে সময়টা আমাদের মিটিংটা হচ্ছিল তার 3-4 মাস পরে হয়তো আমাদের 9th of May, আচ্ছা, কবিপক্ষ, রবীন্দ্রনাথের জন্মদিন। উনি কিছু আউট অফ দ্য বক্স কন্টেন্ট চাইছিলেন আচ্ছা আমার থেকে। তো তখন আমি বলেছিলাম যে আই থিঙ্ক আই এম অলমোস্ট ডান, আই এম রেডি উইথ দ্য কনসেপ্ট। তো সবাই খুব অবাক হয়ে যায়। আমি বলেছিলাম যে গিভ মি 24 আওয়ার্স, আমি মেল করে দিচ্ছি। আচ্ছা। তো আমার কনসেপ্টটা ছিল রবীন্দ্রনাথ অ্যাজ এ জনরা, নট রবীন্দ্রসঙ্গীত অ্যালোন। সেখানে রবীন্দ্রনাথ একজন কবি, রবীন্দ্রনাথ একজন ক্রিয়েটর অফ গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ অ্যাজ আ পেন্টার, হ্যাঁ, রবীন্দ্রনাথ অ্যাজ আ গল্পকার। এই সবটা একত্রিত করে আমি একটা কম্পাইলেশন করেছিলাম, যেটা অসম্ভব সাকসেসফুল হয়েছিল, এবং নামকরণ করেছিলাম এক ব্যাগ রবীন্দ্রনাথ। এবং সেটা তৈরি করেছিলাম টেরাকোটা, জুট, আর আমাদের জুট টেরাকোটা দিয়ে আমি তৈরি করেছিলাম ব্যাগটা, আর রাশ ম্যাট দিয়ে, এবং 5টা সিডি ছিল। লাস্ট সিডিটা ছিল রবীন্দ্রনাথের লাস্ট জার্নিটা, যেটা অরোরা ফিল্ম কর্পোরেশনের কাছে ছিল, এবং অরোরা ফিল্ম কর্পোরেশনের কর্ণধার অঞ্জন বসু, অঞ্জনদা আমার অসম্ভব স্নেহ করেন, অঞ্জনদার থেকে আমি পেয়েছিলাম। এবং অঞ্জনদার সাথে পরিচয় করে দিয়েছিলেন আমার ওয়ান অফ মাই মেন্টরস অভিজিৎ দাশগুপ্ত, হ্যাঁ, রিনাউন্ড পার্সোনালিটি ফ্রম মিডিয়া ওয়ার্ল্ড। হ্যাঁ, টেলিভিশন জগতের উনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। এটা একটা। এবং সেখানে আমার এখনো মনে আছে, আমাদের সিনিয়র মানে আমরা সিনিয়র কলিগ এবং আরপিজি এন্টারপ্রাইজের পিআর অ্যাডভাইজার, প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, আমরা এমএস বলে ডাকতাম। তো এমএস আমাকে একদিন বললেন যে একদিন তো আমাকে, ওনার সাথে আমি খুব ক্লোজলি কাজ করেছি, কেন উনি যেহেতু পিআরটা দেখতেন, আমি এইচএমভির কন্টেন্ট মার্কেটিং দেখতাম, তো প্রতিনিয়ত ওনার সাথে আমার কাজ হতো। তো একদিন আমায় ফোনে দেখলেন যে এই শুভজিৎ একটু এসো তো। তো উনি ভিক্টোরিয়া হাউসে বসতেন, আমি গেছি, বলছি কি তুমি একজন রবীন্দ্রনাথকে ব্যাগে পুড়ে ফেললে? আর
তারপরে বললাম যে স্যার তার আগে আমি তো আরেকটা অন্যায় করেছি। হুম। বলে কি সেটা? বলে মুচকি হাসছেন। বলে, আমি তো আপনার নাম, আপনার গল্পের নাম থেকে এক ব্যাগ শঙ্কর থেকে এক ব্যাগ রবীন্দ্রনাথ হ্যাঁ, করেছি। হ্যাঁ। তখন বলেছে যে সে বেশ করেছো, খুব ভালো হয়েছে, বাবা। ওটা খুব বুদ্ধিমানের কাজ করেছো, হ্যাঁ। কিন্তু আমি তো ভয় পাচ্ছি যে মিডিয়া কিভাবে নেবে এটা, হ্যাঁ। তুমি তো রবীন্দ্রনাথকে ব্যাগে পুড়ে ফেললে। জানো তো মিডিয়া এসব ব্যাপারে ভীষণ স্কেপটিক্যাল গোড়া, থাকে, হ্যাঁ, হ্যাঁ, ভীষণ অর্থোডক্স। দেখো করে ফেলেছো যখন, গালাগাল খেলে গালাগাল খেতে পারো। হুম। ফরচুনেটলি খাইনি, প্রচন্ড প্রশংসিত হয়েছিল ওই নামটা, আচ্ছা, যে এক ব্যাগ রবীন্দ্রনাথ। ওইটাই ছিল আসলে কি টু ক্যাচ সাকসেস। লাইন। হ্যাঁ, হ্যাঁ, এই যে ওটা এত সাকসেসফুল হয়েছিল বিকজ অফ দ্যাট কনসেপ্ট। আর একটা ইনসিডেন্ট বলছি, এটা আলো সিনেমাটা হচ্ছে আমার জীবনের আমার প্রথম চলচ্চিত্রের সাথে যোগাযোগ স্বনামধন্য পরিচালক তরুণ মজুমদারের আলো একদম চলচ্চিত্রটা দিয়ে। একদম মিউজিক্যাল হিট একটা। হ্যাঁ, তো আমি ওটার এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম ও অন বিহাফ অফ HMV। আচ্ছা। তো সেইখানে আমাদের একটা ক্লোজ ডোর প্রিভিউ হয়েছিল। তো প্রিভিউতে আমি যেহেতু সবথেকে কনিষ্ঠতম ওই প্রিভিউতে মেম্বারসদের মধ্যে, আমাকেই তরুণবাবু বললেন যে উনি সবাইকে আপনি বলতেন। হ্যাঁ, এটা শুনেছি। শুভজিৎ আপনি বলুন। হ্যাঁ। আমি বললাম যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলি। বলছে হ্যাঁ, আমি তো আপনাকে বলতে বললাম। বললাম যে আমার মনে হচ্ছে এই ছবিটা ইতিহাস হয়ে যাবে, ফিল্মটা। তখন বললো আপনার মুখে ফুল চন্দন পড়ুক। কিন্তু যখন ছবিটা রিলিজ হলো, মিনার বিজলি ছবি করছেন, তখন তো চেন সিস্টেমে বাংলা ছবি রিলিজ হতো। ছবিটা ফার্স্ট 2 উইক না 3 উইক একদম ভালো করেনি। আচ্ছা। এবং যেরকম হয় কর্পোরেটে তো পলিটিক্স হয়, আমার সেই সময়কার যিনি বস তিনি আমাকে বলেছিলেন তুমি এত ওভার কনফিডেন্ট, এত ওভার স্মার্ট, কে তোমায় বলতে বলেছিল ছবিটা খুব ভালো করবে? বললাম যে আমি তো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, আমার মনে হয়েছে দেখুন, না হলে হবে না, আমি আবার কি হবে, চাকরি খোয়াবো, আমি আবার মাদার প্রফেশনে ফিরে যাব। 4th উইকে একজন সিনিয়র কোলিগ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, উনি আমাকে ফোন করে বললেন যে শুভজিৎ হাউসফুল। ওই যে হাউসফুল শুরু হলো 6 মাস 6 মান্থস জুবিলি করেছিল ছবিটা। তো এই যে রিড করতে পারা, এটা কিন্তু মানে আমি এই কথাটা, এই গল্পটা বললাম কেন, এটা আমি আমাদের মেন্টরসদের থেকে আমি শিখেছি যে মিডিয়াতে একটা কন্টেন্টকে রিড করতে পারার ওই পেরিফেরাল ভিশনটা থাকা দরকার। মানে যে কোনো সাধারণ মানুষ স্ট্রেট দেখে, তো এই যে আমি তোমাকে স্ট্রেট দেখছি, আমাদের পেছনেও আর একটা চোখ থাকে, একদম। যার জন্য আমাদের পেরিফেরিটা অনেক বড়, আমরা এরকম দেখি, আমরা এরকম দেখি না। তো এই যে এরকম দেখতে শিখেছি, সেটা আমাকে হেল্প করেছিল এটা রিয়েলাইজ করতে যে এই কন্টেন্টের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে টু বিকাম আ হিট ফিল্ম। এবং এর পরবর্তীকালে আমি একটা কাজ করেছিলাম তরুণবাবুর সাথে, এটা অসম্ভব প্রশংসিত কাজ। আমি একদিন NT1 স্টুডিওতে গেছি ওনার ঘরে, বললো বসুন, বলুন কি বলতে চান। মানে আমি আপনার একটা কাজ করতে চাই আপনাকে নিয়ে, আপনার চলচ্চিত্রে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি একটা অ্যালবাম করবো, কিন্তু তার একটা নামকরণ করেছি। আবার নামকরণ? বললো হ্যাঁ বলুন। আমি যে রবীন্দ্রনাথ ও তরুণ মজুমদার। বাবা, উনি বলছেন না 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 না, এই সর্বনাশটা করতে যাবেন না, আপনি আমাকে রবীন্দ্রনাথের সাথে বসাচ্ছেন, এটা করবেন না। কনসেপ্টটা খুব ভালো, আমি হয়তো রাজি হব, কিন্তু এইটা করবেন না, এইটা আমাকে মানায় না, রবীন্দ্রনাথের পাশে তরুণ মজুমদার মানায় না। আমি তখন বললাম যে আসলে আপনি অনুমতি না দিলে এরকম হতে পারে, কাজটা করব না। উনি এরকম অবাক হয়ে তাকিয়েছেন আমার দিকে। বললাম যে আমি তো আসলে এইভাবে ভিজুয়ালাইজ করেছি যে আমি জেনে এসছি, যেহেতু আমি অল্প অল্প গান বাজনা শিখেছি, আমার গুরু সুচিত্রা মিত্র, আমি জেনেছি বুঝেছি যে একটা সময় ছিল যখন পঙ্কজ মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়, জর্জ বিশ্বাস, আমার গুরু সুচিত্রাদি এবং মোহরদি, কণিকা বন্দ্যোপাধ্যায়,
এরা রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করেছিল। কিন্তু আমার মনে হয় আপামর বাঙালির কাছে, মাসের কাছে আপনার অবদান অপরিসীম। আপনি যেভাবে রবীন্দ্রনাথের গানকে পপুলারাইজ করেছেন চলচ্চিত্রের মাধ্যমে, সেটা আর কেউ করতে পারেনি। এটা আমার কনসেপ্ট। তুমি অনেকক্ষণ শুনলেন, শুনে বললেন আচ্ছা কাজটা তো করি, কিন্তু ফাইনাল নামটা কিন্তু আমি রেডি হলে তারপরে আমি কিন্তু কথা বলবো। তো দিনের পর দিন রূপকলা কেন্দ্রেতে উনি আমায় নিয়ে যেতেন, আমরা বসে বসে ওনার সমস্ত ওই ডেটাগুলো লেদার জ্যাকেট, রেকর্ডের এলপি ইপির সব বার করতেন, ওখানকার আর্টওয়ার্ক, ওখানে সব লেখা থাকতো ইনলে কার্ডে, হ্যাঁ, ইনলে ডিটেলসগুলো, সেগুলোই তখন আমার আর্টওয়ার্ক হলো। গানগুলোকে আমরা করলাম, পলাতক সিনেমার গান, অনেক ভালো ভালো গান। উনি ফাইনালি রাজি হলেন, রবীন্দ্রনাথ ও তরুণ মজুমদার। এবং এখনো মনে আছে একজন খুব প্রখ্যাত সাংবাদিক বিনোদন জগতে, রতনু চক্রবর্তী, অতনুদার সাথে ওনার আন্দোলকে ইন্টারভিউ বেরিয়েছিল, সেখানে উনি লিখেছিলেন যে শুভজিৎ বাবুই ঠিক ছিল, উনি কমার্শিয়ালি দেখেছিলেন। আমি ভয় পেয়ে গেছিলাম যে মানুষ আমাকে না ভুল বোঝে, কিন্তু দেখলাম যেটা খুব প্রশংসিত হলো। তো এগুলো আমার জীবনের খুব স্মরণীয় কাজ। তুমি এমন সব স্টোরি বলছো না যেন মনে হচ্ছে তুমি প্রাগৈতিহাসিক যুগের মানুষ, কিন্তু তুমি আজকের দিনে দাঁড়িয়েও তুমি একদমই নিউ কামার বলা যায়, একটা চনমনে যুবক। আমি সেটা আমার মানে এই যে দেখো আমার স্প্যানটা ইন্টারেস্টিং এই কারণে বলছি, আমি যখন প্রথম কাজ শুরু করি, আমি ওয়াইএস মুলকি, ভি ভালসারার মতন লেজেন্ডারি মানুষদের সাথে কাজ করেছি, দিলীপ রয়, হ্যাঁ, তার পরবর্তীকালে দুর্বাদল চট্টোপাধ্যায়, হ্যাঁ, আমি মিউজিশিয়ান বলছি। আজকে আমি ইন্দ্রদীপ দাশগুপ্তকে ক্রস করে আইডির সাথে আমার অনেক কাজ আছে, অনেক অসংখ্য কাজ। তার মধ্যে সেরা কাজ চলচ্চিত্রে চ্যাপলিন, যেটা আমার প্রডিউস করা ছবি। কিন্তু তারপরেও আইডিকে ক্রস করেও আমি আজকে সায়ন গাঙ্গুলি, আশু চক্রবর্তী, শান্তজিৎ, এদের সাথে কাজ করছি। তো স্প্যানটা অনেক বড়, হ্যাঁ, তো স্পেকট্রামটা অনেক বড়, স্পেকট্রাম বড়। আবার তোমার কাছে ফিরে যায়, তুমি যেটা বলছিলে যে অ্যাডাপ্টেশন, এই যে তুমি অ্যাডাপ্ট করতে পারো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে। আমার মনে হয় যে অ্যাডাপ্টেশনটা খুব জরুরি, যে তুমি কি করে জীবনকে অ্যাডাপ্ট করছো। আমি আরেকজনের নাম বলতে ভুলে গেলাম, জয় সরকার। জয় দা তো আমার অসম্ভব ক্লোজ, হ্যাঁ, এবং ওর সাথে আমার অদ্ভুত একটা কেমিস্ট্রি, অসংখ্য কাজ জয়ের সাথে, লোপার সাথে, দুজনেই আমার অসম্ভব ভালো বন্ধু, এবং অসম্ভব ভালো ভালো কাজ করেছি ওদের সাথে। তোমার সাথে যখন আমার প্রথম পরিচয় হয়েছে, তোমার ফ্রেন্ডস এফএমে, ইনফ্যাক্ট নচিদারই কোনো একটা কাজে, তখন গজল আর নচিদার একটা রেকর্ড হচ্ছিল ফ্রেন্ডস এফএমে। আমি যখন জয়েন করি, ফ্রেন্ডস এফএম তখন কন্টেন্টটা পুরো আমার হাত দিয়ে তৈরি। তো সেখানেও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। আমাকে বলা হয়েছিল যে 6টা স্পেশাল এমন এপিসোড করতে হবে রেডিওতে, যেটা ওয়ান অফ ইটস কাইন্ড, যেটা আগে কখনো হয়নি। তো আই রোপড ইন 6 সেলিব্রেটেড নেমস হু অ্যাকচুয়ালি প্রেজেন্টেড অল দোজ শোজ। হ্যাঁ, তার মধ্যে একটি নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রদার কাছে গেছি, উনি শুটিং করছেন নিউ আলিপুরে। আমাকে দেখে বলছেন, শুভজিৎ একদম বিরক্ত করো না, আমার হাতে কোনো টাইম নেই, আর তুমি তোমার কনসেপ্ট, তোমার প্রজেক্ট নিয়ে এসো না, আমি সময় দিতে পারবো না। বলছে শুটিংটা দেখো। তো আমি কিন্তু আর ডিস্টার্ব করি না। নেক্সট 3 আওয়ার্স আমি ওখানে বসে শুটিং দেখছি। ও মাই গড! উনি ফিরে এসে বলছেন, কি এতক্ষণ এখনো বসে আছো? বলছে না, আমি ভাবছি যে এই প্রজেক্টটা তো ক্যান্সেল করে দিলাম, তাহলে নেক্সট প্রজেক্টটা কি করবো, কারণ আমার তো টাইম লাইন আছে, আমাকে দিতে হবে। বলে কি পাগলের মতন কথা বলছো, প্রজেক্টটা ক্যান্সেল মানে আমাকে ছাড়া আরেকজনকে নিয়ে নাও। না, আমি তো আপনাকে নিয়েই ভেবেছি। ছবিটা খুব অস্পষ্ট হয়ে গেল, আমি আর ছবিটা আঁকতে পারবো না, প্রজেক্টটা ক্যান্সেল। বড্ড জ্বালাও, এক লাইনে বলো কনসেপ্টটা কি। কনসেপ্টটা কিছুই না, আপনি এবং রবীন্দ্রনাথ। মানে বলছে না, আপনি রবীন্দ্রনাথকে প্রেজেন্ট করবেন বিভিন্নভাবে। ওই এক ব্যাগ রবীন্দ্রনাথটাকে আরো একটু মডিফাইড করলাম। বলছে তুমি কালকে, আমি তোমাকে জাস্ট 10 মিনিট টাইম দেবো,
বাড়িতে এসো, আমি শুটিংয়ে বেরোবো, যদি প্রজেক্টটা ভালো লাগে তখন ভেবে দেখবো। তো আমি সকালবেলা গেছি, দেখি সৌমিত্রদা ওই গল্ফবিনে, খুব সুন্দর বাড়ি, উনি ওয়ার্কআউট করে আসছেন, খালি গায়ে বাবারে বাবা, এত শর্টস পরে, সুন্দর ভি শেপ বডি। হ্যাঁ, আমি তখন মনে মনে ভাবছি যে আমিই তো প্রেমে পড়ে যাচ্ছি, সত্যি মহিলারা তো পড়বেই। একদম। এরকম টাওয়েলটা দিয়ে ঘাম মুছতে মুছতে ঢুকলেন, 10 মিনিটস বলো। আমি বললাম যে কনসেপ্টের নাম তোমার আকাশ তোমার বাতাস, হ্যাঁ, আপনি প্রেজেন্ট করছেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের গান চলচ্চিত্রে ব্যবহার হয়েছে সেটা আপনি বলছেন, কিভাবে সত্যজিৎ ঋত্বিক, রাইট, হ্যাঁ, রবীন্দ্রনাথের গানকে ব্যবহার করেছেন আপনি বলছেন, কিভাবে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, কিভাবে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং আজকের ব্রততী বন্দ্যোপাধ্যায়, নীলাদ্রি শেখর বসু, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, এরা কিভাবে রবীন্দ্রনাথের কবিতাকে প্রেজেন্ট করেছেন আপনি বলছেন। রবীন্দ্রনাথের ছোট গল্প কিভাবে মানুষকে নাড়া দিয়েছে আপনি বলছেন, এবং প্রত্যেকটার শেষে একটা করে রবীন্দ্রনাথের গান আপনার পছন্দ মতো। আচ্ছা, ওই 10 মিনিটেই বললাম পুরো কনসেপ্ট। আমি কিন্তু স্ক্রিপ্ট লিখতে পারবো না, আমি তখন বুঝলাম আই নেলড ইট, কাজটা হবে। যখন উনি বলছেন যে আমি স্ক্রিপ্ট লিখতে পারবো না, রাইট, এবং পরবর্তীকালে আমার বন্ধু সাংবাদিক শোভন তরফদার অসাধারণ স্ক্রিপ্ট লিখতো, আচ্ছা, এবং আমাকে এই পুরো প্রজেক্টটাতে হেল্প করতো আমার আর একজন সহচর বলবো না কি বলবো ওকে, হ্যাঁ, রাইট হ্যান্ড বলবো না, মানে আমি বলতে পারি আমার সত্তার একটা এক্সটেন্ডেড পার্ট। আচ্ছা, সেটা হচ্ছে অল্টার ইগো ঠিক নয়, আমার এক্সটেন্ডেড পার্টি। আচ্ছা, সেটা হচ্ছে কালিকা প্রসাদ। ও হ্যাঁ, আমি ওকে প্রসাদ ডাকতাম। তো হলো এটা, সমিতদাকে নিয়ে যাচ্ছি গাড়ি করে, ডেজ ইন অ্যান্ড ডেজ আউট সমিতদাকে নিয়ে যেতাম বাড়ি থেকে স্টুডিওতে, আবার ফেরাতাম। সমিতদাকে বলছি, সমিতদা ফ্যাসিনেটিং লাগছে যাই ফেলুদাকে নিয়ে যাচ্ছি। নো ডাউট, হ্যাঁ, যাকে দেখে বড় হলাম, যে ফেলুদাকে দেখে, সে আমার বাঁ দিকে বসে আছে, তো খুব হাসছেন, নানা রকম আড্ডা হচ্ছে, এগুলো আমার জীবনের পাওয়া। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, আর তোমার স্টোরি এত এত গল্প না, এটা একটি এপিসোডে ধরা খুব ডিফিকাল্ট। অন্নচন্দ্রিমার সময়সীমা এগুলো, মানে আমরা তো প্রত্যেকটা কাজেই একটা সময়সীমা থাকে, ডেডলাইন যেটাকে বলা হয়, বা একটা স্প্যান অফ টাইম। অন্নচন্দ্রিমা খুব ডিলাইটেড তোমাকে পেয়ে, ডেফিনেটলি আমরা আরও আড্ডা আরেকটু করবো। আর তুমি তো জানোই ফরম্যাটটা কি। অন্নচন্দ্রিমার আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে একটু খাওয়া দাওয়া। সেটা ডেফিনেটলি তোমার জন্য আজকে একটা স্পেশাল আইটেম আমি বানিয়েছি, সেটা আমরা সার্ভ করবো, খাবো, চা কফি, সাথে আমাদের আড্ডা। এবং অন্নচন্দ্রিমার পরের এপিসোডে, পরের সেকশনে আমরা যাচ্ছি খাবার নিয়ে। হয়ে যাক, জমে যাবে। অন্নচন্দ্রিমায় যেমন কথা তেমন কাজ, তোমার জন্য আজকে একটা স্পেশাল প্ল্যাটার তৈরি করা হচ্ছে। দেখছি তো তাই, ওয়ান্ডারফুল। এটা আমাদের হচ্ছে গার্লিক ব্রেড, আর একটা হচ্ছে তোমার সুইট কর্ন, চিকেন সুইট কর্ন স্যুপ, আর ইটস ইওর কফি। থ্যাংক ইউ। তুমি এবার দেখো যে তোমার খেয়ে কেমন লাগছে। না, সে তো দেখবো, তার থেকে আমার তো একটা ক্যাপশন মনে হচ্ছে, আমরা তো এখন তো বিজ্ঞাপন নিয়েও কাজ করি, চেনা মুখ অচেনা মানুষ। কারণ আমি তোমাকে চিনি এজ এ সিঙ্গার, এবং বহু বছর আগে থেকে, রাইট। এবং সেই গুয়াহাটি থেকে, আসাম থেকে একটি মেয়ে এলো, খুব ট্যালেন্টেড, গান গাইছে, হঠাৎ করে এখন দেখছি এত সুন্দর করে রেসিপি রেডি করে দিচ্ছে, হ্যাঁ, এত ভালো গন্ধ বেরোচ্ছে, গার্লিক ব্রেড, সুইট কর্ন স্যুপ উইথ কফি। ক্যাফে খুলতে পারো তো? পরবর্তীকালে ইচ্ছা আছে কিন্তু আমার, ফিটিং হয় অন্য চন্দ্রিমা। হ্যাঁ, আমার কিন্তু পরবর্তীকালে ইচ্ছা আছে, এবং সকলে আমাকে সেই কথা বলে। তুমি টেস্ট করি, হ্যাঁ প্লিজ প্লিজ, তাহলে একদমই। লাভলি। আপনারা সবাই কমেন্ট বক্সে লিখুন ওনাকে, যাতে খুব শিগগিরই ক্যাফে খুলতে পারে। আপনারা সবাই এসে টেস্ট করতে পারবেন। খুব ভালো রান্না, খুব ভালো খাবার।
যাকগে, তুমি তোমার ভালো লাগাটাই সব থেকে বড় কথা। আর অন্নচন্দ্রিমা অনেকেই ইনফ্যাক্ট প্রত্যেকেই আর কি এই পার্টিকুলার এই সময়টার জন্য খুব অপেক্ষা করে। আমাকে অনেকেই বলেছে আমরা অপেক্ষা করি কখন খাবারটা দেখানো হবে। আসলে মানুষ তো একটু খাবার খেতে ভালোবাসে, এটা তো বলাই বাহুল্য, বাঙালিরা বিশেষ করে। তো সেখানে দাঁড়িয়ে একটা খাবার সার্ভ করা নিজে হাতে, তো এইগুলো তো আজকাল এগেইন আমি অবলুপ্তই বলবো, আমরা তো ভুলেই যাচ্ছি যে নিজে হাতে রান্না করে সার্ভ করা, নিজের হাতে খাওয়ানোর মধ্যে একটা তৃপ্তি আছে। রাইট, এটা আমার মনে হয়। এবং আমার এটাও মনে হয় যে যা কিছু পুরনো সেটাকে যদি আমরা ফিরিয়ে আনি, তোমার এটা রয়েছে এখানে। থ্যাংক ইউ। তো সেটা চেষ্টা করে যাওয়া আর কি। আমরা তো জানি না যে আমরা কতটা ফেরাতে পারবো। সেদিনই একটা খুব সুন্দর মেসেজ দেখছিলাম যে ভ্যালু সিস্টেম বা ইমোশনস বা আমাদের পুরনো ছোটবেলা বা আমাদের আত্মীয়তা, এই সব কিছু যদি ফিরে আসতো তাহলে কেমন হতো। যেমন এখন আবার পুরনো অনেক কিছু ফিরে আসছে, ঠিক তেমনভাবে। তো এটা আমার মনে হয়, আমি জানি না সমাজ অনেক দূর এগিয়ে গেছে, ফিরে আসবে কিনা জানি না, তবে আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। আর আমরা সবাই যদি একরকম ভাবি তাহলেও বা কী করে হবে, তাহলে আমরা একটু অন্যরকম ভাবে ভাবি, তাই না? আমরা একটু ভাবি যে আমরা একটু অন্যরকম থাকি। এই যে তুমি বলছো তোমার এত কিউরেশন, এত কিছু, এই যে মিউজিক ইন্ডাস্ট্রিতে বা তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে রয়েছো, এবং এই যে তুমি বলছো যে সব প্রজেক্টগুলো এতক্ষণ ধরে আমরা যেসব কথা বলছিলাম, তাতে তো একটা ফিনান্সের বিশাল বড় হাত আছে, ফিনান্সিয়াল সাপোর্ট বা প্রডিউসিং যেটাকে আমরা বলি। তো এই প্রডিউসার তো আস্তে আস্তে আমি দেখলাম যে কিরকম একটা লবি হয়ে গেল, তারপর প্রডিউসার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কোনো প্রজেক্ট যেটা আমি করতে চাইছি সেটা যদি তার সাথে না ম্যাচ করে বা তার থট প্রসেসে না ধরা পড়ে, সে আমাকে আর পয়সা দেবে না। এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা যারা মার্কেটে থাকি জানি যে কি কি হয় আর কি, একটা প্রজেক্ট নামাতে গেলে কতটা কাঠখড় পোড়ানো। সেটা তো তখনও ছিল, এখনো আছে, তাই তো? একদম তাই। তো তখন তুমি কিভাবে সেগুলো কিভাবে মানে মানুষ কিভাবে রিলেট করতো, তোমার ইন্টেলেক্টের সাথে তাদের ইন্টেলেক্ট ম্যাচ করতো? খুব ভালো প্রশ্ন। এটা দুটো উত্তর আছে। প্রথম, যিনি একটা কনসেপ্ট কনসিভ করলেন এবং সেটা উনি পরবর্তীকালে মিউজিক প্রডিউসারই হোক বা ফিল্ম প্রডিউসারই হোক, তার কাছে সেটা অন টেবিল প্লেস করলেন। এটা হতেই পারে যে প্রডিউসার বা ফাইন্যান্সারের সাথে সেটা কানেক্টেড হলো, নাও হতে পারে। এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ইমোশনালি ক্রিয়েট করি। রাইট। ক্রিয়েট করাটা ইজি, বিক্রি করাটা অনেক কঠিন। একদম। তার সঙ্গে কি ইনভলভ, তার সাথে কমার্স ইনভলভ। আমরা একটা আমাদের ব্যবসায়িক পার্লান্সে আমরা বলি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। প্রত্যেকটা জার্নি মানুষের খুব ইম্পর্টেন্ট, তোমার জার্নি তো বটেই। তবে তোমার কাছে এটা জানতে চাইবো, এই যে আমরা আমাদের নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না, এগেন যেটা আমরা প্রথম থেকে বলে আসছি বাঙালিরা আর কি, যে তুমি সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে তুমি বিদেশে চলে গেলে অল অফ এ সাডেন, এবং আমরা প্রত্যেকেই আমাদের শহর কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি, যারাই এক্সট্রিমলি ট্যালেন্টেড, যারাই একটু ট্যালেন্টেড, আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে সবাই বাইরে চলে যাচ্ছে, এবং তুমিও সেটাই করেছিলে। তারপরে তোমার সাথে আমার বহুদিন যোগাযোগ ছিল না, তো এটা তুমি কেন, মানে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? খুব এক কথা যদি বলি, প্রচন্ড অভিমান করে কলকাতা ছেড়েছিলাম। অভিমানটা কেন হয়েছিল? আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা মানুষ, বেশিরভাগই তাই, আমাদের কিন্তু অ্যাসেট হচ্ছে আমাদের নলেজ, আমাদের উইজডম, আমাদের অনেস্টি। আমাদের কাছে কিন্তু ক্যাপিটাল নেই, যে কারণে হয় আমাদের চাকরি করতে হয়, নয় ক্যাপিটাল থাকলে ব্যবসা করতাম। ক্যাপিটাল নেই বলেই চাকরি করেছি। রাইট। এবার আমার অভিজ্ঞতায় বলে, আমার এই দীর্ঘ প্রায় 30-35 বছরের অভিজ্ঞতায় বলে, অলমোস্ট 3 decades, যে কারণে তখন বলছিলাম যে স্পেকট্রামটা বড় হয়ে গেছে কাজের। সেখানে দেখেছি যে এটা আনফর্চুনেটলি কলকাতায় আমি দেখেছি। বলতে খুব খারাপ লাগছে, কলকাতা আমার নিজের প্রাণের শহর, আমার জন্মভূমি কলকাতা। তারপরেও বলছি, উইদাউট
ডিমিনিং এনিওয়ান। তার কারণ আমি এটা বুঝি, কম্পিটিশন থাকে, হেলদি কম্পিটিশন নেই, ঠিক। নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হয় যখনই চাকরির ক্ষেত্রেটা বিশেষ করে হয়, যখনই সুপিরিয়রের থেকে তুমি বেশি ট্যালেন্টেড, মার্ক মাই ওয়ার্ড, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তুমি বেশি ট্যালেন্টেড, রাইট, তুমি বুঝতে পারছো যে তুমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে, কিন্তু তোমাকে করতে দেওয়া হচ্ছে কিন্তু তোমাকে সেই অপরচুনিটিটা দেওয়া হচ্ছে না একদম। পারপাসফুলি। ভেরি ট্রু। তখন তোমার হাতে দুটো অপশন। অপশন ওয়ান, তুমি ওটা মেনে নিলে। অপশন টু, যারা প্রচন্ড তার কাজের সম্বন্ধে কনফিডেন্ট থাকে, তারা মানতে কাম পারবে হোয়াট না। মে আই উইল এক্সপ্লোর আদার অপশনস। আমি দ্বিতীয়টা বেছে নিয়েছি। রাইট। তার কারণ আমার মনে হয়েছিল যে আমার কাজের মধ্যে কোয়ালিটি আছে এবং এটা রেকগনাইজড হবেই। হতে পারে আমার এখানে আমি সেই ইম্পর্টেন্সটা পেলাম না, সেই রেকগনিশনটা পেলাম না। That is precisely the reason why I decided to leave Kolkata and I landed in Dhaka, which eventually became my second home. রাইট। আমি 10 বছর বাংলাদেশে ছিলাম এবং সম্মানের সাথে মাথা উঁচু করে কাজ করেছি আচ্ছা। এবং প্রচুর রিকগনিশন পেয়েছি, ভালোবাসা পেয়েছি। অ্যান্ড তখন মনে হয়েছিল আমার ডিসিশনটা ঠিক ছিল। তারপর ওখান থেকে তুমি সিঙ্গাপুর গেলে? ওখান থেকে আমি দুবাই গেলাম। সরি, দুবাইতে গেলে। হ্যাঁ। হ্যাঁ, তো আমি বাংলাদেশে আমার অনেকগুলো ভালো ভালো কাজ, তার মধ্যে একটা, এটা হয়তো কলকাতায় হলে আমি সুযোগটা পেতামই না। আচ্ছা। আমার একটা বদ অভ্যেস আছে, আমি গল্প লিখি, রেগুলার বেসিসে লিখি না কিন্তু লিখি। হ্যাঁ, আমি হিউম্যান ফেস স্টাডি করতে ভালোবাসি, আমি কাজ নিয়ে কথা বলতে ভালোবাসি। আদারওয়াইজ খুব যে কথা বলি তা না, আমি খুব ভালো অবজার্ভ করি এবং সেটার জন্য ওটা আমাকে হেল্প করে গল্প লেখার জন্য। তা এরকমই একটি গল্প একজন বাংলাদেশের অত্যন্ত সফল চিত্র পরিচালক, তিনি আমার গল্পটা নেন। আচ্ছা। এবং সেটা নিয়ে সিনেমা হয় এবং আমার ভাবতে খুব ভালো লাগে যে ওই ফিল্মটার দুজন প্রোটাগনিস্টের মধ্যে একজন প্রোটাগনিস্ট আমাদের স্বনামধন্য অভিনেতা কলকাতার সব্যসাচী চক্রবর্তী, যাকে আমরা ভালোবেসে বেনুদা বলি। আর একজন প্রোটাগনিস্ট হচ্ছে সুবর্ণা মুস্তাফা, বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী এবং সাংসদ ছিলেন এবং পরবর্তীকালে 4টে না 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবং যখন ফিল্মটা দেখানো হয়, প্রথমেই আমার নামটা দেখানো হয় যে আমার গল্পের থেকে অ্যাডাপ্ট করে ফিল্মটা হয়েছে। তো এটা একটা বিরাট পাওয়া, যেটা আমি হয়তো কলকাতায় পেতামই না। হ্যাঁ, ওই যে গেও যোগী ভিক পায় না বলে, একদমই তাই। আমি কলকাতা শহরে ইনফ্যাক্ট আমিও এটা একটা অন্যতম কারণ কলকাতা ছাড়ার। এবং বাংলাদেশে আমি সম্মানের সাথে আমি একটি কোম্পানির চিফ অপারেটিং অফিসার ছিলাম, যেটি বাংলাদেশের খুব বড় অন্যতম সেরা মিডিয়া হাউস। এবং সেখান থেকে আমি শিখেছি যে শিল্পী এবং শিল্প দুজনকেই সম্মান করলে নিজেকেও সমৃদ্ধ করা যায়, নিজেকেও শিক্ষিত করা যায়। হ্যাঁ, তো বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু আমি তোমাকে একটু ইন্টারেক্ট করছি এই কথাটা, শিল্প এবং শিল্পীকে সম্মান, সেটা আমার মনে হয় আমরা আস্তে আস্তে হারিয়েই ফেলছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা জিনিসই বলতে ইচ্ছে করে, যেহেতু আমিও অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, কাজের ক্ষেত্রেও বলবো, সে আন্দাজে কাজ পাওয়া বলো, এই যে লবি তৈরি হয়েছে যেখানে একটা সেকশন অফ পিপলই কাজ পেয়ে যাচ্ছে, এবং তারপরেও যেটা বলবো যে সরকারের কাছের মানুষ হয়ে যাওয়া এবং সব প্ল্যাটফর্মে তাদেরকেই দেখতে পাওয়া। এবং আমি কোনোদিনও সেই ধরনের প্ল্যাটফর্মে নিজেকে দেখিও নি, চাইও নি। তার জন্যই হয়তো ব্রাত্য, সেটাও বলতে পারি কি না সেটাও জানি না। এই পুরো বিষয়গুলোই আসলে খুবই কমপ্লিকেটেড একটা জায়গা তৈরি হয়েছে, স্পেশালি মিউজিক ইন্ডাস্ট্রিতে এবং ফিল্ম ইন্ডাস্ট্রি। তুমি এখন যেহেতু ফিল্ম নিয়ে বেশি কাজ করছো, খুব আনফেয়ার একটা ব্যাপার, একটা আনফেয়ার একটা অ্যাফেয়ার, এটা আমার খুব মনে হয়। আমি এইটুকুনি বলতে পারি যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বা ক্রিয়েটিভ আর্ট ফর্মে রাজনৈতিকরণটা হওয়া উচিত নয়। একদমই। হ্যাঁ, তার কারণ প্রত্যেকটি মানুষের এটা বার্থ রাইট, তার পলিটিক্যাল আইডিওলজি কি হবে, ঠিক। কিন্তু দিনের শেষে যদি সে সুপার ট্যালেন্টেড হয় তাহলে তার কাজ পাওয়া উচিত।
হুম কিন্তু এটা তুমিও দেখেছো, আমিও দেখেছি, তারা পায় না। এটা আনফরচুনেটলি আমাদের কলকাতা শহরে মাঝে বিগত বেশ কিছু বছর এটা হারিয়ে গেছিল। মানুষ তো আশায় বেঁচে থাকে, ঠিক, তো আমরা সবাই আশাবাদী গোয়িং ফরওয়ার্ড সিনারিওটা আবার পাল্টে যাবে, পাল্টে যাবে। আবার এই দলাদলিটা চলে যাবে। আমার নিজের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, সেটা ভিন্ন একদমই, হতেই পারে, তোমার একদমই থেকে তাই। ভিন্ন হতেই পারে, কিন্তু দিনের শেষে আমরা সবাই কলা কুশলী, আমার ক্রিয়েটিভ আর্ট ফর্ম নিয়েই বেঁচে থাকি। সেখানে ইকুয়াল লেভেল প্লেইং গ্রাউন্ড থাকলে সুবিধে, অনেক সবার জন্যই সুবিধে, নিশ্চয়ই। এন্ড লেটস দ্য বেস্ট প্লেয়ার উইন্স দ্য ম্যাচ। একদমই। আর একটা বিষয় এটাই হওয়া হচ্ছে যে, উচিত। হ্যাঁ, আর নিঃশ্বাস নিতে সুবিধা হয়। এখন তো নিঃশ্বাস ভারী হয়ে আসে, মানে তুমি কোথায় কি করবে, কেন করবে, আর কোথায় যাবে, কিছুই তো দিশা খুঁজে পাওয়া যায় না। ওই জায়গাটা বলছি, একটা কমফোর্ট জোন তৈরি হওয়াটা না খুব জরুরি আমার মনে হয়। তাহলে তোমার কাজ করতে অনেক কমফোর্টেবলি তুমি করতে পারো, প্রাণ খুলে। ঠিক। সেই প্রাণ খোলাটা ব্যাপারটা এখন আর নেই। আর যত দিন যাচ্ছে তত সেটা বেশি করে বাড়ছে, আমি দেখতে পাচ্ছি। যাকে সেটা আমরা, তুমি বললে হোপ ফর দ্য বেস্ট, আশায় বাঁচে আশা একটা একদম, কথাতেই রয়েছে। সেটা সেটা নিয়ে আমরা আশাতেই বেঁচে থাকবো, এবং আমরা আশা করব আগামী দিনগুলো হয়তো আমরা আরো। খাবারটা ভীষণ ভালো, হ্যাঁ, থ্যাংক ইউ, দারুণ খাবার। তোমার এখানে কিছু একটা লেগে আছে। হ্যাঁ, তো আমরা যদি আরো ভালোভাবে কাজ করতে পারি, আমার মনে হয় আরো ভালো হয়। আর অনেক ট্যালেন্ট, আমরা হিডেন ট্যালেন্ট, হয়তো আমরা জানিও না, সে অসাধারণ গান করেন, অসাধারণ লেখেন, কিন্তু কোনোভাবেই তারা সারপ্রাইজড। এই যে ব্যাপারটা, সেটা যেন আরো বেশি করে উঠে আসে, আমি সেটা চাই আর কি। মানে এটাতেও আমি একটা জিনিস বলছি যে আমরা যেহেতু এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যেটা ভীষণ সাবজেক্টিভ, হ্যাঁ, আমরা তো আইপি ক্রিয়েট করি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্রিয়েট করি, এটা খুব সাবজেক্টিভ। আমি বলতে পারি খুব ভালো, তুমি বলতে পারো মিড, আরেকজন বলতে পারে খুব খারাপ, রিলেটিভ একটা বলছো, খুব রিলেটিভ। হ্যাঁ, এইখানে মানে যেটা লাগে, প্রথম কলিজার জোর লাগে, ধক লাগে, যে আমি আমার কাজের সম্বন্ধে কনফিডেন্ট, লেগে থাকবো, তাহলে একদিন না একদিন টানেলের শেষে সূর্যের আলো দেখবেই। এটাই খুব বটম লাইন, সুন্দর, খুব দামি কথা এটা। এটাই বটম লাইন। নিজের উপরে আস্থা রাখতে হবে, একদম। সেলফ বিলিফটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি, ঠিক কথা। তুমি যদি ফ্রিল্যান্সার হও, বা তুমি যদি এমন একটা জায়গায় তুমি যদি চাকরিও করো, সেই ইন্ডাস্ট্রিটা খুব গ্ল্যামারাস, অ্যাট দ্য সেম টাইম ভীষণ ভোলাটাইল, সেখানেও কিন্তু সেলফ বিলিফ খুব ইম্পর্টেন্ট, তাহলেই তুমি টিকে যাবে। ঠিক। আর একটা হচ্ছে, যেটা আমি বিশ্বাস করি, আজকের দিনে মাল্টি ট্যালেন্টেড হতে হবে, রাইট, হতেই হবে। প্যারালেলি অনেক কিছু একসাথে সাইমালটেনিয়াসলি কাজ করতে হবে। ঠিক। মানে আমি শুধু গানটা জানলাম, তুমি শুধু পেন্টিংটা জানলে হবে না। তবে মানুষ কিন্তু, তুমি দেখো, যদি আমরা লেজেন্ডসদেরও দেখি, এই যে ক্ষমতার লড়াই আমরা তখনও দেখেছি, সবসময় দেখে থাকি, এখনও দেখছি। যে তুমি বলছো হেমন্ত মুখোপাধ্যায়, এবং সেই সময়কার কথা যদি আমরা ধরি, বা তোমার এই আরপিজি গ্রুপ, সেই সময় সারেগামা, এইচএমভি, সেখানেও কিন্তু আমরা দেখেছি অনেকভাবে ক্ষমতার লড়াই ছিল, এবং এখন তো ক্ষমতার লড়াই খুবই বেশি। অনেক এরকম মানুষ রয়েছেন, তারা হাইলি মানে সাকসেসফুল, কিন্তু আমার যেন মনে হয় কোথাও যে এই সাকসেসটা অন্যভাবে এসছে। এটা তোমারও অনেকভাবে, অনেকের ক্ষেত্রেই সেটা মনে হয়। আমরা এতটা তো বোকা কেউ নই আজকের দিনে দাঁড়িয়ে, তারপরেও এই সব কিছু দেখে যেতে হয়। এই যে বিষয়টা, এই আনকমফোর্টেবল ব্যাপারটা তোমাকে কিভাবে কষ্ট দেয়? খুব অনেস্টলি কষ্ট ঠিক দেয় না। আচ্ছা। তার কারণ চার্লস ডারউইনের একটা ফেমাস থিওরি আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। রাইট। তুমি কতটা এফিশিয়েন্টলি, ইন্টেলিজেন্টলি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি সিচুয়েশন হ্যান্ডেল করছো, তার উপর ডিপেন্ড করে তোমার সাকসেস অর বা তোমার সার্ভাইভ করা রেশিওটা। যে কোনো কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এই লড়াই ঝগড়া চলবে। এটা সারা পৃথিবীব্যাপী টেস্টেড একটা ফর্মুলা। ঠিক। সুতরাং এটা ভালো না খারাপ, এই ডিবেটে যাওয়াটা অর্থহীন। যেটা অনেক বেশি মিনিংফুল, তুমি কি নিজেকে অ্যাডাপ্ট করতে পারছো? তোমাকেও যে সেই ঝগড়ার মধ্যে থাকতে হবে
একদম সেটা নয়। তুমি ডিপ্লোম্যাটিক্যালি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো, ক্রাইসিসটাকে হ্যান্ডেল করছো, তার উপরে তোমার মুন্সিয়ানা ডিপেন্ড করে। তোমার ফিল্ম প্রডিউসিং নিয়ে খুব ভালো একটা মানে কনসেপ্ট রয়েছে, বা ভালো একটা প্রজেক্ট যদি আমি বলি ইন্টারন্যাশনালি ফেমাস, সেটা হচ্ছে চ্যাপলিন। আমারও ভীষণ পছন্দের, এবং রুদ্রনীল ঘোষকে ওরকম একটা জায়গায় দেখা, এরকম একটা আর্ট ফর্মে, যেটা আগে হয়তো উনি সেরকমভাবে করেননি। অনেক ছবিতে ওনাকে আমরা দেখেছি, কিন্তু ওই ছবিটা কিন্তু মার্ক হয়ে রয়েছে ওর আলাদা একটা কাজের জন্য। তো এই চ্যাপলিন তোমার কাছে এলো কিভাবে, আর তুমি এটাকে কিভাবে কিউরেট করলে পুরো? আমি তো তখন যে ব্র্যান্ডটার সাথে আমি অ্যাসোসিয়েটেড ছিলাম, এবং সেখানে আমি একজন স্টেক হোল্ডার ছিলাম, শেয়ার হোল্ডার নয়, স্টেক হোল্ডার। হ্যাঁ, তো সেখানে মূলত আমার ভিশনটাই রিফ্লেক্টেড হতো পুরো বিজনেস গ্রোথটাতে। ওই কসবাতে যেটা ছিল, হ্যাঁ। তো আমার ভিশনটাই রিফ্লেক্টেড হতো এন্টায়ার বিজনেস মডেলটাতে, তার গ্রোথ ট্র্যাজেক্টরিটাতে। তো সেখানে আমি স্কাউট করছি গল্প, তো আমাদেরই একজন বন্ধু, খুবই এই যুগের, এই জেনারেশনের অত্যন্ত প্রথিতযশা স্ক্রিপ্ট রাইটার পদ্মনাভ দাশগুপ্তর একটি গল্প, এই চ্যাপলিন। তো আমার চিরকালই আমি সবসময় এগেনস্ট দ্য টাইড যাই। মানে লোকে যখন খুব সেফ ফর্মুলাতে কাজ করার চেষ্টা করে, আমি তখন এগেনস্ট দ্য টাইড যেতে ভালোবাসি। হতে পারে আমার এই ভিশনটা আছে, বা আমি কনফিডেন্ট যে আমি যেটা ভাবছি সেটা হয়তো খুব ভুল হবে না। আমি আরেকটা জিনিস দেখেছি, তুমি বেছে বেছে একদম ক্রিম লোকেদের কাছে। ওটা আমি বলতে পারি আমার একটা কোয়ালিটি, যে আমি ট্যালেন্ট হান্ট করতে পারি খুব ভালো। এই যে পদ্মনাভ দাশগুপ্তের কথা বলতেই মনে পড়লো আর কি। আমার মনে হয়েছিল যে আমরা তো বেসিক্যালি মাদারল্যান্ড নিয়ে কথা বলি, সবসময় মা নিয়ে কথা বলি, বাবা নিয়ে কথা বলি না, বলি না। আমরা কখনো বলতে পারি যে আমার বাবা কত ভালো বন্ধু ছিল আমার? বলি না। হয় লজ্জা পাই, নয় ভয় পাই, আমরা বাবা নিয়ে কথা বলি না, বা হয়তো ছিলই না, আমরা মা নিয়ে কথা বলি অনেক বেশি। হ্যাঁ, তো চ্যাপলিন এমন একটা গল্প, যে গল্পটাতে বাবা আর ছেলের সম্পর্ক, তাদের কেমিস্ট্রি নিয়ে কথা হলো। রাইট। হ্যাঁ, আমি লুফে নিয়েছিলাম গল্পটাকে, এবং আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি আর রুদ্রনীল ফ্লরেন্স গেছিলাম ইটালিতে। আমাদের যেদিনকে স্ক্রিনিং হলো, আমি অত্যন্ত ভক্ত ওই ভদ্রলোকের, পাকিস্তানি ফিল্ম ডিরেক্টর সাইদ মানসুর। ওনার ফিল্ম বোল, সেটাও স্ক্রিনিং হলো, আমাদের ছবিটাও স্ক্রিনিং হলো। তো ওইখানে চকা ব্লক, 850 লোক দেখলো, সব কেউ জার্মান, কেউ আমেরিকান, হ্যাঁ মোস্টলি জার্মান, ইটালির লোক। তারা সিনেমাটার শেষে না, অল অফ দেম ওয়্যার ইন টিয়ার্স। এবং আমাদের একটা কোয়েশ্চেন আনসার সেশন ছিল সেখানে। সেলভেজিয়া কিউরেটর, আমি, রুডি, আমরা সবাই ছিলাম। তো আমাদের প্রশ্ন করেছিল যে আমরা ফাদারল্যান্ড বলি ইউরোপিয়ান কান্ট্রিকে, তোমরা মাদারল্যান্ড বলো। আমরা তো এরকম ভাবে এরকম ছবি করতে পারিনি, আমরা এরকম ভাবে ভাবতেই পারিনি। ওটা আমাদের টেকে পেয়েছিল। তো চ্যাপলিনটা আমার জীবনের অন্যতম সেরা কাজ, এবং সাংবাদিক বন্ধুরা বলেন যে বাংলা চলচ্চিত্র ইতিহাসে চ্যাপলিন থেকে যাবে। ঠিক, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, স্টোরি লাইনটাই তো অসাধারণ, আর সেরকম অভিনয়, মানে 100%, 100-এর বেশি যদি কিছু হয় সেটা দিয়ে মানে ছবিটা তৈরি করা বলে আমার মনে হয়। এবং আর একটা জিনিস বলি, যখন বাংলাদেশে যাই ঢাকাতে, মানে আমি এটা শেয়ার করছি, এটা আমার শেয়ার করতে খুব ভালো লাগছে। আমি তো বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন একজন প্রফেশনাল, আমি কিন্তু ফাইন্যান্সার নই। বুঝতে পেরেছি, আমি প্রফেশনাল। আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল বাংলাদেশের একটি ছেলে, একটি মেয়ে, মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, যখন তারা জানতে পারে যে আমি চ্যাপলিনটা প্রডিউস করেছি। এই কথাটা কেন বলছি? বাংলাদেশের মানুষ, 18 কোটির মানুষ, তারা 100% বাংলা ভাষা নিয়েই চর্চা করে। দিনরাত ঘুমোয়, খায়, বেড়াতে যায়, সব বাংলা ভাষা নিয়ে। তারা যেভাবে একটা বাংলা কন্টেন্টকে রেসপেক্ট করে, ভালোবাসে, আনফর্চুনেটলি এটা কলকাতায় আমি দেখতে পাইনি। এটা খুব দুঃখের জায়গা।
এটা যদি আমি বলতে পারতাম যে আমার শহরও এরম ভাবে ভালোবাসে, তাহলে আমার থেকে খুশি কেউ হতো না। কিন্তু আনফর্চুনেটলি এটা আমি ওপার বাংলায় পেলাম, আনফর্চুনেটলি এপার বাংলায় পাইনি। হ্যাঁ, কিছু কিছু দুঃখ তো আমাদের থেকেই যায়, এবং প্রত্যেকটা শহরেরই কিছু দুঃখের গল্প থাকে। একদম সেরকম আমাদের শহরেরও রয়েছে। তাও এন্ড অফ দ্য ডে বলবো, কলকাতা ইজ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েস্ট বেঙ্গল। এন্ড অফ দ্য ডে সারা ওই মৃণালদার কথায়, কলকাতা ইজ অলসো মাই এলডোরাডো। হ্যাঁ, একদমই এটা থেকে যাবে। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই বিশাল কর্মকাণ্ড, এই যে ভোটিং সিস্টেম যেটা হলো, সারা দেশের যত মন্ত্রী আছেন সবাই কলকাতায় চলে আসলেন। এটা আনথিঙ্কেবল, এটা বিরল দৃশ্য, এটা কলকাতাতেই সম্ভব। অ্যান্ড কলকাতা ইজ কলকাতা, সেটা তো বটে, সিটি অফ জয়, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তুমি এই যে এত শিল্পীদের, আমরা আস্তে আস্তে শেষের পথে যাচ্ছি, এত শিল্পীদের সাথে তুমি কাজ করলে, এত মানুষকে দেখলে, এবং প্রত্যেকের লাইফেই তো একটা ব্রেকআপ থাকে, প্রত্যেকের লাইফেই অনেক রকম জার্নি থাকে, কষ্টের জার্নি, ব্রেকআপস, তারপরে ধরো বিভিন্ন রকম মানে রিম্যারেজেস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এই যে এই বিষয়গুলো। এবং তোমার জীবনেও কোনো না কোনোভাবে প্রেম এসছে বহুবার হয়তো, বা তুমি যেভাবে সেটেল হয়েছো নিজে, তুমি এই দিকগুলো কিভাবে দেখো? প্রথম কথা হচ্ছে, আমার কাছে সম্পর্কটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এক্সট্রা ম্যারিটাল, ইললিসিট রিলেশনশিপ, ম্যারেজ ব্রেকআপ, এইগুলোর থেকেও আমার কাছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে তুমি মানুষ হিসেবে কতটা রেসপন্সিবল। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনেই প্রেম এসছে, ভালোবাসা এসছে, কিন্তু যখন তুমি ম্যারেজ ইনস্টিটিউশনের মতন একটা ইনস্টিটিউশনে পা রাখলে, তখন কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে বাকি জীবনটা কাটানো। এবারে তার মধ্যে কি তোমার ভালো লাগা, ভালোবাসা আসবে না? সেটাই, তাহলে তো তুমি ক্রিয়েটিভ লোকই নও। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু তুমি কি ব্যালেন্স করলে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা ইম্পর্টেন্ট। সেটা যদি ইম্পর্টেন্ট হয়, একটা গণ্ডি টেনে দিতে হয়। মানে আমার কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট কিনা, ফ্যামিলি যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হয়, তাহলে তুমি অটোমেটিক্যালি গণ্ডিটা টেনে দেবে। আমার কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে পেছনের ইকোসিস্টেমের সাপোর্টটা না পেলে আজকে আমি এই যে এতক্ষণ তোমার সাথে আড্ডা মারছি, তুমি আমার ইন্টারভিউটা নিতে না। সেখানে আমি হয়তো ফেস, কিন্তু ব্যাকে শর্মিষ্ঠা আছে বা আমার ছেলে আছে। হ্যাঁ, তো কাজের যখন এই জার্নিটাতে হতেই পারে তোমার একজন কারুর সাথে কথা বলে, আলাপ করে খুব ভালো লাগলো, এবার দায়িত্বটা তোমার, তুমি সেটাকে কিভাবে সম্মান করবে। কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ যে এখানে সম্মানের খুব হানি হচ্ছে, মানে এটার আমি আমার ব্যক্তিগত অ্যানালিসিস বলছি, আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি। তুমি যদি খুব মেটেরিয়ালিস্টিক হও, তোমার কাছে যদি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটাই সব থেকে ইম্পর্টেন্ট হয়, তাহলে দিনের শেষে না তুমি পয়সা ছাড়া আর কিচ্ছু চিনবে না। তখন তোমার কাছে সব সম্পর্কটাই পয়সা হয়ে যাবে, ডাইলিউটেড হয়ে যাবে। আর তুমি যদি ব্যালেন্স করতে পারো যে কতটুকু পেলে আই উইল বি এবল টু লিড এ ভেরি কোয়ালিটি লাইফ, কন্টেন্টেড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি কতটা খুশি হলাম, কন্টেনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার সারাক্ষণ যদি আমি ভাবি যে আমার 17th ফ্লোর অর 18th ফ্লোরে একটা অ্যাপার্টমেন্ট থাকা দরকার, আমার একটা সেডান কার্ড লাগবে যার ভ্যালুয়েশন হচ্ছে অলমোস্ট 35 lakhs, আমার একটা আইফোন লাগবে যার ভ্যালুয়েশন হচ্ছে ক্লোজ টু 1 lakh, তাহলে তুমি 24 ঘন্টা সেটার পেছনেই দৌড়াবে। তুমি বলছো যত আমি আমাকে দিয়ে বিচার করতে পারি, আমি তার থেকে, ইনস্পাইট অফ বিং এ ফাইন্যান্স প্রফেশনাল, আমার মনে হয় যে তার থেকে বরঞ্চ একটু সুনীলদার গল্প পড়ি, একটু শক্তিদার কবিতা পড়ি, আবার গীতবিতানটা এমনিই পড়ি। ঠিক, আমার কাছে ওটা শান্তির জায়গা। আমার কত পয়সা লাগবে এটা না খুব রিলেটিভ। আমি 100 টাকাতেও খুশি হতে পারি,
আমি 1000 টাকাতেও খুশি হতে পারি। ঠিক। এই এত ব্রেকআপ, এত অশান্তি, সবাইয়ের অ্যাক্ট্রেসে, এই সবাইয়ের অ্যাক্ট্রেসে বলেই আমরা আমাদের বাঙালি পুরনো কালচারও হারাচ্ছি তো, একদমই তাই। হ্যাঁ, আমি তো দেখছি খুব হিউম্যানিটিও কমে গেছে আজকাল। হ্যাঁ, তো এইটা হচ্ছে, এবং আমি অস্বীকার করি না আমাদের কাজের, বিশেষ করে আমাদের মতন যারা আমরা মিডিয়াতে, আমাদের মোবাইলটা একটা প্যারালেল অফিস। সেখানে প্রচুর ভুল বোঝাবুঝি হয়। আমি মোবাইল করছি সারাক্ষণ, হয়তো আমার শর্মিষ্ঠার সাথেই হয়তো হয়, ও হয়তো ভাবে যে আমি সারাক্ষণ কার সাথে আমি চ্যাট করছি। ওটা যে আমার একটা কাজের মধ্যে পড়ে, হয়তো তখন কোনো একটা ট্রেলার দেখছি, সেটাকে নিয়ে আমার টিমের কলিগসদের সাথে আমার ভিউ শেয়ার করছি, বা আমি কোনো হয়তো একটা আর্ট ওয়ার্ক অ্যাপ্রুভ করছি। এটা তো একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আর লাইফস্টাইল। আবার এটাও ঠিক যে মিডিয়াতে মোবাইলটা প্যারালেল অফিস, কিন্তু অনেক প্রফেশন আছে যেখানে মিডিয়াতে মোবাইলটা প্যারালেল অফিস নয়। কিন্তু সেখানেও একটা বাড়ির ছাদের তলায় দেখা যায় যে একটি কাপল যে যার নিজের মোবাইল নিয়ে ব্যস্ত। এখন তো সেটাই হয়েছে। হ্যাঁ, মা বাবার সাথে কথা বলার, কমিউনিকেট করার মতন সময় হয় না। খুব দুঃখের, অনেক জায়গায় দেখি যে মা বাবাকে দেখাশোনা করার জন্যও তার টাইম বের করতে পারে না। মা বাবারা একা একটা ফ্ল্যাটে পড়ে থাকে। এইগুলো না সব হচ্ছে মানে স্নোবলিং এফেক্ট অফ টুডেস সোসাইটি। বুঝতে পেরেছি। যত বেশি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে ঢুকবে, ট্র্যাপড হয়ে যাবে, ততই সমস্যাগুলো তৈরি হবে। যত তুমি এখান থেকে নিজেকে ব্যালেন্স করতে পারবে, লাইফ ইজ স্মুথ। অর্ণচন্দ্রিমার দর্শকরা আজকে অনেক কিছু শুনতে পেলেন, এবং আমার মনে হয় খুবই সমৃদ্ধ একটা কনভারসেশন হলো শুভজিতের সাথে। এবং শুভজিৎকে আমি এক্স্যাক্টলি মনে করতে পারি না যে কবে থেকে চিনি। এত বছর থেকে, বহু বছর হয়ে গেছে, কাউন্টলেস। আর মানে ইনফ্যাক্ট আমি যবে থেকে কলকাতায় এসেছি তবে থেকেই তোমার সাথে পরিচয়। কাজ অকাজ, আড্ডা, গল্প সবকিছু মিলিয়ে তুমি রয়েই গেছো একদম। আর আস্তে আস্তে শেষ করবো অর্ণচন্দ্রিমা, তোমার জীবনে যদি সব থেকে আনন্দের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত যদি বলি, যে তোমাকে প্রচন্ড কষ্ট দিয়েছিল এমন কিছু, তেমন কি কিছু শেয়ার করতে পারবে তুমি দর্শকদের সাথে? অফকোর্স পারবো। প্রচন্ড কষ্ট দিয়েছিল অবশ্যই আমার মার মৃত্যু। আচ্ছা। সেকেন্ড দুটো ইনসিডেন্ট, যারা আমার এক্সটেন্ডেড পার্ট, একজন কালিকা প্রসাদ যার কথা বললাম, সবারই, আর একজন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, রিনাউন্ড ক্লাসিক্যাল মিউজিশিয়ান। ওদের সাথেই তো আমি ব্রেনস্টর্ম করতাম, তো ওই দুটো হারিয়ে ফেললাম প্রকৃতির নিয়মে। প্রিম্যাচিওর ডেথ। আমার মারও বলবো প্রিম্যাচিওর ডেথ। আজকের দিনে 68-এ কেউ মারা যায় না। আমার মার ব্রেন টিউমার হয়েছিল, রেকর্ড করেছিল ভ্যানজিওমিয়া ব্রেন টিউমার, সো আই লস্ট মাই মাদার। তো এইগুলো তো ডেফিনেটলি খুব নাড়িয়ে দিয়েছে আমাকে। ভালো স্মৃতি অনেক আছে। হ্যাঁ, ভালো স্মৃতির কোনো শেষ নেই, কোনো শেষ নেই। কারণ তুমি এইমাত্র যেটা বলছিলে যে মানে আমি কলকাতার দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, এটা আড্ডার মধ্যে বলা হয়নি, যাই হোক আমি একটা লাইনই বলছি। মানে যখন আমি কুমারটুলি স্টুডিওতে নেপাল পাল, গৌরাঙ্গ পাল, লেজেন্ডারি সব আর্টিস্ট, তারা এক তুলির টানে মায়ের চোখ আঁকছে, গায়ে কাটা দেয়, এটা সেটা আমার জীবনে অনেক পাওয়া। এটা সবাই দেখতে পারে না, আমি দেখতে পেরেছি। কিভাবে হয় সেটা সত্যি। যখন প্রখ্যাত ভাস্কর, লেজেন্ডারি নেম রমেশ পাল, রমেশ বাবু আমাকে বলছেন একটা ইন্টারভিউতে, আমি একটা ডকুমেন্টারি করেছিলাম দুর্গাপুজো নিয়ে, তখন বলছেন যে আমি না যখন মায়ের মুখ দেখতে পাই তখন প্রতিমা গড়ার তৈরি করি। তো এইগুলো আমার জীবনে পাওয়া। তো অনেক ভালো স্মৃতি আছে, তার মধ্যে এরকম একটা এক্সাম্পল বললাম যেটা অসাধারণ। হ্যাঁ, তো দ্যাট আই এম ভেরি ব্লেসড, আই এম লাকি। এই যে আমরা যেটা বলি না, যে আমরা যেদিন চোখ আঁকা হলো মায়ের, যেদিন চিন্ময়ী থেকে মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে যখন এলো, সেই সময়টা থেকে কিন্তু আমরা ভাবি যে এই মানুষটাই, এই মূর্তিটাই আমার মা। আমরা কিন্তু বাঙালিরা সেভাবেই ভাবি। আমরা কিন্তু তখন আর মানে মৃন্ময় মূর্তি ভাবি না, আমরা তখন চিন্ময়ী রূপ ভাবি মায়ের, এবং প্রত্যেকেই দেখতে পাই মায়ের সেই রূপটা, হয়তো নিজের মাকেও সেখানে দেখা যায় আর কি। মানে আমি দুটো ইনসিডেন্ট বলছি, যে বলছো না যে সুখের স্মৃতি কি, মানে ধরো আমি আর প্রসাদ, আমি তোকে প্রসাদ বলতাম, মনসুর ফকিরের আখড়ায় বসে আছি, সেখানে উনি বলছেন যে রবীন্দ্রনাথ
বাউল যেখান থেকে শেষ করেছে রবীন্দ্রনাথ সেখান থেকে শুরু করেছে, এই স্টেটমেন্ট তো আমরাও কোনোদিন দিতে পারবো না। বা ঋতুদার বাড়িতে আমি আর শ্রীকান্তদা 2-2.5 ঘন্টা বসে ঋতুদার পয়েন্ট অফ ভিউ থেকে রবীন্দ্রনাথ শুনেছিলাম। হ্যাঁ, এটাও তো পাওয়া। তো সুখস্মৃতি প্রচুর। কিভাবে আমরা মানুষগুলোকে হারিয়ে ফেলি অল্প অল্প, মানে সত্যি এটা খুবই প্যাথেটিক। এবং ঋতুপর্ণ ঘোষের মৃত্যুটা আমার মনে আছে, আমি তখন ঢাকুরিয়ার বাড়িতে থাকতাম এবং আমরা প্রায়ই আমি ওই তাসের ঘরের পাশ দিয়ে যাতায়াত করতাম যোধপুর পার্কে, এবং বারবারই যেহেতু আমি তো অত চিনতাম না, সেই জন্য উপরে তাকিয়ে একবার দেখতাম যে এত অপূর্ব, সেটা জানতাম যে বাড়িটা এত সুন্দর, ভেতরে কোনোদিনও যেতে পারিনি এবং যতবারই যাতায়াত করেছি ওই 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 পাশ দিয়ে তখনই দেখতে পেয়েছিলাম। এবং যেদিন উনি মারা গেলেন, মানে খুব কম মৃত্যু আমাকে নাড়া দেয়, তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দেম। আরেকজন মারা গেছিলেন, আমাকে খুব নাড়া দিয়েছিল জগজিৎ সিংজি যখন। হ্যাঁ, তো এই সবগুলো খুবই দুঃখের স্মৃতি আর কি রয়ে গেছে এবং সারা জীবনই দুঃখ হয়েই থেকে যাবে। জগজিৎজির সাথে আমার একটা ওয়ার্কশপ করার সুযোগ হয়েছিল when I was in গুয়াহাটি, সেই সময়টা। তো এই 3 দিনের একটা ওয়ার্কশপ ছিল আর কি। তারপরে ওনার একটা কনসার্ট হয়, সেখানে দেখেছিলাম যে একজন মানুষ বিকেল 7টা থেকে কনসার্ট, 2টো থেকে সাউন্ড চেকিং শুরু হয়েছে, অ্যান্ড আই ওয়াজ সো ম্যাড ফ্যান অফ হিম। আমি 2টোর সময় থেকে ওখানে হাজির এবং দেখছি যে একটা সাউন্ড চেকিং কিরকম হতে পারে। এবং ওইটা হচ্ছে তোমার অ্যাম্পলিফায়ার থিয়েটারের মতন, ওখানে ছিল গুয়াহাটিতে শঙ্করদেব কলাক্ষেত্র ওপেন থিয়েটার, সেখানে মাঝখানে উনি বসবেন এবং চারপাশে আমরা মানে অডিয়েন্স বসবে, এরকম আর একটা ওপেন থিয়েটারে ওনার গান। তো সেটাও শেয়ার করছি। এবার 2টো থেকে বিকেল 5টা-6টা অবধি সাউন্ড চেক হলো এবং ওই সাউন্ড চেকের সময় যে আওয়াজটা বেরোলো, শুধু সেটা শোনার জন্য তুমি সারা জীবন অপেক্ষা করতে পারো। তুমি সুখস্মৃতি বলছো না, একটা ইনসিডেন্ট বলি, আমি এখনো বলতে বলতে গায়ে কাঁটা দেয়। আমি একটা সময় দীর্ঘ বছর ধরে এশিয়ান পেন শিরোমণি পুরস্কার উৎসবের থিমেটিক ইভেন্টটা কনসিভ করতাম, ডিজাইন করতাম। তো এরকম একটা এবং আমার গুরু সমীর দত্ত, ওনার থেকে শেখা ইভেন্ট অর্গানাইজ করা। তো পণ্ডিত ভীমসেন যোশীজি গ্র্যান্ড হোটেলের ওনার সুইটে বসে আছেন, আমি পণ্ডিতজি, ওনার স্ত্রী, ওনার এক ছাত্র। আমাকে উনি বললেন, আমি তো খুব খারাপ হিন্দি বলি, তো আমি বলার চেষ্টা করতাম না ওনার সামনে। তো আর উনি ইংলিশে খুব একটা কথা বলতে চাইতেন না, আমি বেশিটাই শুনতাম, খুব অল্প অল্প ভাঙা ভাঙা হিন্দি বলতাম। আমাকে উনি বলেছিলেন যে তুমি আজকে আমার সাথে রাতে খেয়ে যাবে, একটু আড্ডা ফাড্ডা মেরে যাব। তো আড্ডার অভিজ্ঞতাটা বলি, 2.5 ঘন্টা আলপিন পড়লো শব্দ পাওয়া যেত, আমরা চুপ করে বসে ওনার সা শুনেছিলাম, সা, শুদ্ধ সা। এইগুলো আমার জীবনের অভিজ্ঞতা, গায়ে কাটা দিল আমারও। হ্যাঁ, এই অভিজ্ঞতা তুমি আগেও একদিন আমাকে সামনে কে বসে আছে, পণ্ডিত ভীমসেন যোশী। উনি আমায় বলছেন, এগুলো আমার জীবনে পাওয়া, উনি আমায় বলছেন, তুমি জানো আমি রোজ সকালবেলা উঠে কার গান শুনি? আমি তো ভাবছি বড়ে গোলাম আলী খান সাহেবের নাম বলবে, আমির খান সাহেবের নাম বলবে। উনি বলেন আমি কিশোর কুমারের গান শুনি। কেন জানো? উনি কোনোদিন বেসুরা গান গাননি। কে স্টেটমেন্ট করছেন? পণ্ডিত ভীমসেন যোশী। এগুলোই তো জ্যাকপট জীবনে। খুবই মজা। আজকে একটা ইন্টারভিউ, এর কাছে পয়সার কোনো ভ্যালু নেই। আজকে একটা ইন্টারভিউ শুনছিলাম কৌশিকী চক্রবর্তীর সাথে পণ্ডিত তন্ময় বোসের। তো সেখানে বলছিল যে ও কৌশিকী অ্যাকচুয়ালি যেতেন যে বল মুরলীকৃষ্ণের ওখানে গান শিখতে। তো বলছে যে আমি প্রথম দিন যেদিন গেছি ওই দিন গিয়ে দেখছি ওনার বাড়িতে শুধু একটা খালি রুম, সেখানে উনি বসে আছেন, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কিছু নেই। তো ও তো একটু অবাক হয়ে গেছে, এটা কীভাবে সম্ভব। বলছে আমার কাছে তো কিছু নেই, তোমার যদি কিছু লাগে, আমার কিছু লাগে না এগুলো, তোমার যদি কিছু লাগে তাহলে তুমি ইউজ করতে পারো। তো ওর কাছে একটা ইলেকট্রিক তানপুরা ছিল, সেটাই ও চালিয়ে দিয়েছে এবং ওনার স্কেল অনুযায়ী বা পিচ অনুযায়ী তারপরে সেখানে বসে ওই তানপুরাটা দিয়ে বাদবাকি রেয়াজ বা ক্লাসটা হয়েছে। তো উনি বলেছেন যে আমি কোনোদিনও তো রেয়াজ করি না, আমার কাছে ইনস্ট্রুমেন্ট কিছু লাগে না, যদি আমার পিচ বি হয় আমি বিতে গাই, যদি আমার পিচ সি হয় সিতে গাই। মানে হি ইজ সো কনফিডেন্ট অফ হিজ পিচেস যে ওনার আর তানপুরার ব্যাকআপের কিছু দরকার পড়ে না। তো তুমি যে বারবার বলছো এডুকেশন, তো এই লেভেলের মিউজিশিয়ান হলেই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এরকম লেজেন্ড তৈরি হয়। একদম। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে।
অন্নচন্দ্রিমা শেষ হবে, খাওয়া দাওয়া আড্ডা মিলিয়ে জমে গেছে। দারুণ দারুণ খেলাম, দারুণ আড্ডা মারলাম। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই গল্প শেষ হওয়ার নয়, একটা এপিসোডে তো ইম্পসিবল, ওর জীবনের এত এত কাহিনী রয়েছে এবং প্রত্যেকটা এতটা ইন্টারেস্টিং। তোমার সাথে শেষ করবো একটা গানে গানে, কারণ অন্নচন্দ্রিমা গান ছাড়া শেষ হয় না। তোমার পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে একটা গান দিয়ে শেষ করব। তার আগে আমি জানাই যে আজকে প্রত্যেকে আমরা জীবনে একটা টেক অ্যাওয়ে থাকে, প্রত্যেকদিন আমরা যখন বেরোই এবং বাড়ি ঢুকি যে কি নিয়ে বাড়ি ঢুকলাম। তো আজকে অন্নচন্দ্রিমাতে এসে তোমার টেক অ্যাওয়েটা তুমি আমাদের দর্শককে একটু জানাও যে কি নিয়ে তুমি আজকে বাড়ি ঢুকছো। যেটা আমার খুব ভালো লাগলো, অনেকদিন পরে বেশ খোলামেলা আড্ডা মারলাম। হ্যাঁ, সচরাচর যেটা হয় না। এবং যেহেতু আমরা দুজনে দুজনকে দীর্ঘদিন ধরে জানি, মিউজিক্যালি কানেক্টেড, যেটা খুব ইম্পর্টেন্ট, যে কারণে আড্ডা ফ্লোটা খুব সিমলেস ছিল, এটা খুব এনজয় করেছি। এবং তার সাথে এত ভালো খাবার, ক্যাফে খোলো সবাইকে বলছে এসে টেস্ট করতে। থ্যাংক ইউ এগেইন, মাল্টিটাস্কিং। জগজিৎজির কথা বলছিলাম এবং 2012 উনি মারা যান। তখন আমি হয়তো কলকাতায় এসেছি তার কিছু 2-3 বছর আগে আর কি। তো প্রথম আমার সুযোগ তারা মিউজিকে গুড মর্নিং কি ওটা ছিল আজ সকালের আমন্ত্রণ। জগজিৎজি মারা যাওয়ার পরে আমাকে ইনভাইট করা হয়েছিল সেখানে। সেটা আমি জানি না কি করে মানুষ জানতে পেরেছিলেন আমি এত ওনার বড় ফ্যান বা ওনার কাছে কিছু একটা করেছিলাম। সেটা দিয়ে শেষ করবো। এবং সেদিনও আমার চোখে জল ছিল, ওনার গানটা এভাবে করে আমি শিখেছিলাম। তো উনি সবসময় বলতেন যে ভয়েস থ্রোয়িংটা খুব ইম্পর্টেন্ট। बात निकलेगी तो फिर दूर तलक जाएगी। क्या बात। लोग बेवजह उदासी का सबब पूछेंगे, ये भी पूछेंगे कि तुम इतने परेशान क्यों हो। क्या बात। उंगलियां उठेगी सूखे हुए बालों की तरफ, एक नजर देखिए गुजरे हुए सालों की तरफ। चूड़ियों पर भी कई तंज किए जाते हो, कांपते हाथ में भी फिक्र कसे जाते हो। क्या बात, क्या बात। लोग जालिम है हर एक बात का ताना देंगे, बातों बातों में जरा मुझको भी ले आएंगे, उनके बातों का जरा सा भी असर मत लेना, वरना चेहरे की तासुर से समझ जाएंगे, बात निकलेगी तो फिर दूर तलक जाएगी। क्या बात, কি সুন্দর শব্দ, লিরিক্স কি অসাধারণ। क्या बात।